খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের শনি, ছিলি পূজার সিংহাসনে, তাঁরই পূজায় তোমার পূজা করেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা থেকে নেওয়া এই ছত্রগুলো আমাদের সবার জীবনেই বাস্তব, এবং সব মায়েরই তার ইচ্ছা তার সন্তানের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী প্রজন্ম হিসাবে আত্মপ্রকাশ করে। মাতৃত্বের মাধ্যমেই মা তার বা যে কোনো নারী তার সম্পূর্ণ চারিত্রিক প্রকাশ পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পারে, এটাই মনে করা হয়, এবং আমরা যারা মায়েরা তারা সেটা উপলব্ধিও করি। আজকে আমাদের পড়ার বিষয় এই মাতৃত্ব, কিন্তু শুধুমাত্র কাব্যিক আঙ্গিকে যেভাবে বলা হলো সেইভাবে মাতৃত্ব বিষয়টা পুরোপুরি আমাদের সামনে উপস্থাপিত হয় না, বরং একজন মাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হতে তার সন্তানের ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এগোতে হয়। তার পরবর্তীকালেই যে সমস্যা শেষ হয় তা নয়, সে তো সারা জীবনব্যাপীই চলল, কিন্তু আমাদের এখানে পাঠ্য বিষয়ের সঙ্গে যতটুকু সম্পর্কিত ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। পুষ্টিবিজ্ঞানের যে অংশটা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা বুঝতেই পারছ, সেটা হচ্ছে গর্ভবতী এবং প্রসূতি মায়ের খাদ্য তালিকা প্রস্তুত, তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সম্পর্কে আলোচনা ইত্যাদি। এখন এই যে কটা লাইন আমি বললাম সেই কটা লাইনের মধ্যে দিয়েই সমস্তটাই ফুটে উঠছে এখানে, যে মা বলছেন ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। সত্যি কথা বলতে কি, আমাদের শরীরের মধ্যেও ব্যাপক ভাঙা গড়া চলে মায়ের শরীরের মধ্যে, যার মাধ্যমেই একটি নতুন শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে। ব্যাপক শারীরবৃত্তীয় এবং মানসিক পরিবর্তন, তার ফলে সৃষ্ট বিভিন্ন জটিলতা ইত্যাদি আমাদের আজকের আলোচ্য বিষয়। এই ছবিতে এই যে পাতাটা খোলা রয়েছে তোমাদের সামনে, সেই ছবিতে যা দেখছো তার শিরোনাম সহ, তাতে কিছু বিষয় ফুটে উঠছে। ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে, কোনো ক্ষেত্রে মা হাসি মুখে রয়েছেন, কোনো ক্ষেত্রে যেন কাঁটার জঙ্গলের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছেন। আসলে সবকটা ছবিই কিন্তু বাস্তব, আবার কোনো ক্ষেত্রে তিনি অপেক্ষা করছেন। অনেক খুঁজে আমার সাধ্যমতো এই বিষয়গুলোকে একত্রিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করবার জন্য এই ছবিগুলোকে একসঙ্গে করেছি। এবার আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ পাঠ্য বিষয়ের মূল পাঠ্য বিষয়ের আলোচনাতে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব বা সংক্ষিপ্ত আলোচনা করব সেগুলো হলো গর্ভাবস্থায় সৃষ্ট শারীরবৃত্তীয় পরিবর্তন, গর্ভাবস্থায় পুষ্টি চাহিদা বৃদ্ধির কারণগুলো, অর্থাৎ কী কী কারণে পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়, এই অবস্থায় সৃষ্ট জটিলতাগুলো কি কি সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা লাভ করব, এবং গর্ভবতী মায়ের খাদ্য তালিকার মূল নীতি কী হওয়া উচিত
সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করব। তাহলে আমরা ফিরে যাই আমাদের প্রথম আলোচ্য বিষয়ে, অর্থাৎ গর্ভাবস্থায় সংঘটিত যে শারীরবৃত্তীয় পরিবর্তন সেগুলো সম্পর্কে আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আকাশি রঙের যে আয়তাকার অংশটা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো কি কি? বিএমআর পরিবর্তন, পৌষ্টিক ক্রিয়ার পরিবর্তন, রক্ত উৎপাদন, জলসাম্যের পরিবর্তন, বৃক্কের ক্রিয়া বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি ইত্যাদি। প্রথমে আসি বিএমআর পরিবর্তনে। গর্ভাবস্থায় বিএমআর বৃদ্ধি পায় মূলত সন্তান প্রসবের আগের যে শেষ 3 মাস সেই সময়, অর্থাৎ যেটাকে তৃতীয় ত্রৈমাসিক বা থার্ড ট্রাইমেস্টার বলে চিহ্নিত করা হচ্ছে, সেই সময়কালকে। কেন বৃদ্ধি পায় এই সময়? এই সময় বিএমআর বৃদ্ধির মূল যে 3টি কারণ, সম্ভাব্য কারণ উঠে আসে, সেটা হলো গর্ভস্থ সন্তানের বৃদ্ধির ফলে তার মায়ের দেহের ওজন বৃদ্ধি পায় এবং দেহের ওজন বৃদ্ধি পেলেই অবশ্যম্ভাবীভাবেই তার মৌলবিপাক হারও পরিবর্তিত হবে বা বৃদ্ধি পাবে। গর্ভস্থ শিশুর বিএমআর বৃদ্ধি পায়, তার সঙ্গেও মায়ের বিএমআর বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে এবং যেহেতু এই সময় উপচিতিমূলক বিপাকীয় কার্যকলাপ চলতে থাকে, সেটার মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ গঠনমূলক প্রক্রিয়া বৃদ্ধি পায়, সেই জন্য শক্তি চাহিদাও সামগ্রিকভাবে বৃদ্ধি পায় এবং তার সামগ্রিক ফলস্বরূপ বিএমআরও বৃদ্ধি পায়। দ্বিতীয় হলো পৌষ্টিক ক্রিয়ার পরিবর্তন। গর্ভাবস্থায় মনে রাখতে হবে পৌষ্টিক সক্রিয়তা কিন্তু সেভাবে বৃদ্ধি পায় না, পৌষ্টিক সক্রিয়তা খানিকটা কমে এবং সেই সঙ্গে পাক রসের যে ক্ষরণ সেটাও কিন্তু হ্রাস পায়। অথচ একই সঙ্গে পৌষ্টিক উপাদানের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, যার ফলে অধিক পরিমাণে খাদ্য গ্রহণও করতে হয়। এবার এই যে দুটো বিপরীত পরিস্থিতি, এই কারণের জন্য প্রথম দিকে কিন্তু মায়ের খাদ্যে অনীহা, বমি বমি ভাব ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হতে থাকে। মায়ের দেহে জলের অভাবও দেখতে পাওয়া যায়, যেটা আমরা পরে আসি, যার ফলে জলসাম্যের পরিবর্তন হয়। পৌষ্টিক ক্রিয়ার পরিবর্তন এবং সেই সঙ্গে বিপরীত ক্রমে পৌষ্টিক উপাদানের চাহিদা বৃদ্ধি, এর একটা বৈষম্যের ফলে কিছু সমস্যা সৃষ্টি হয়। রক্ত উৎপাদন। রক্ত উৎপাদন মায়ের যেমন করতে হয়, তেমনি তার গর্ভস্থ সন্তানেরও দেহে রক্ত উৎপাদন করতে হয়। রক্তের আয়তন যে কারণে মোট আয়তন মায়ের দেহে বৃদ্ধি পায়। এই সময় দেখা যায় যে মায়ের দেহে রক্তরস বা প্লাজমার পরিমাণ মোটের ওপর 50% বৃদ্ধি পায় এবং রক্ত কণিকার পরিমাণ 20% বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই মোট যে রক্তের পরিমাণ সেটাও বেড়ে যাচ্ছে, কারণ রক্ত উৎপাদন করতে হচ্ছে। কেন রক্ত উৎপাদন করতে হয়? গর্ভস্থ সন্তানের শরীরে রক্ত উৎপাদন করতে হবে, সেটা একটা প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত, প্রসবকালীন যে বিপুল পরিমাণ রক্তক্ষয় হয় সেই জিনিসটার ব্যাপারটা মাথায় রেখে প্রকৃতি এইভাবে মাকে তৈরি করে। তার সঙ্গে যেহেতু মায়ের দেহে বিপাকীয় পরিবর্তন সৃষ্ট হয়, তার সেই ব্যাপারটার সঙ্গে সামঞ্জস্য রাখবার জন্যও কিন্তু রক্ত উৎপাদন হয়। জলসাম্যের পরিবর্তন। কোষস্থ জলের পরিমাণ এই সময় মায়ের দেহে বৃদ্ধি পায়। দেখা গেছে গর্ভাবস্থায় প্রায় 6 থেকে 7 লিটার দেহকোষীয় জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং যে কারণে আমরা পরে যখন পড়ব বিভিন্ন রকম যে সৃষ্ট সমস্যাগুলো, তার মধ্যে এই জলসাম্যের পরিবর্তন এবং জলের মোট পরিমাণ বৃদ্ধির ফলে যে সমস্যা সেটা আসবে, যাকে আমরা ইদিমা বলি বা শোথ বলা হয় বাংলায়। তাহলে জলসাম্যের পরিবর্তন হয়। আবার যেহেতু গঠনমূলক প্রক্রিয়া মাতৃদেহে চলছে, সেই জন্যও জলসাম্যের পরিবর্তন হয়।
বৃক্কের ক্রিয়াশীলতা বৃদ্ধি। গর্ভাবস্থায় বৃক্কের ক্রিয়াশীলতা খানিকটা বৃদ্ধি পায়। বেশি পরিমাণে গ্লোমেরুলাস কি আমরা নবম শ্রেণীর পাঠ্যেই পড়ে এসেছি। গ্লোমেরুলাস হলো নেফ্রন বা রেচন কোষের মধ্যে যে ছাঁকনি জাতীয় অংশটা থাকে, রক্তজালকের একটা পিণ্ড, সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। সেই গ্লোমেরুলাসের যে ছাঁকনি করবার যে ক্ষমতা, মানে ছাঁকার যে ক্ষমতা, সেই হারটা বৃদ্ধি পায়, যাকে ইংরেজিতে বলা হয় ফিল্ট্রেশন রেট বৃদ্ধি পাওয়া, অর্থাৎ পরিশ্রুত উৎপাদন করবার মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে দেহ থেকে অধিক পরিমাণে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিনের মতো রেচন পদার্থ অপসারিত হয়। আবার মূত্রের পরিমাণও বৃদ্ধি পায়। মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আরেকটা কারণ কিন্তু কোষস্থ জলের পরিমাণ বৃদ্ধি। এবার কোষস্থ জলের পরিমাণ বৃদ্ধি, মূত্রের পরিমাণ বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো তখনই ঠিক একটা সাম্যে থাকবে যদি যথেষ্ট পরিমাণে জল গ্রহণ করা হয়। যেহেতু জল গ্রহণের মাত্রা যদি কমে যায় কোনোভাবে, মানে মা যদি সেইভাবে জল পান না করে, তাহলে কিন্তু বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যাগুলো তৈরি হয়। সেগুলো আমরা পরে আলোচনায় আসছি। যেহেতু এগুলো সম্পর্কিত পরস্পরের সঙ্গে, তাই একটা কথা বলতে গেলেই অন্য বিষয়টাও অসম্ভাবীভাবেই এসে যায়। ওজন বৃদ্ধি। দেহের ওজন বৃদ্ধি পায়। দেখা যায় যে প্রথম দিকে ততটা বৃদ্ধি পায় না, যতটা বৃদ্ধি পায় মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ দ্বিতীয় যে 3 মাস সেই সময়টা, এবং সর্বাধিক ওজন বৃদ্ধি পরিলক্ষিত হয় শেষ 3 মাসে। সাধারণভাবে যারা ওয়েল টু ডু ক্লাস বা সঙ্গতিসম্পন্ন, আর্থিক দিক থেকে সঙ্গতিসম্পন্ন যে সমস্ত পরিবার, তাদের বাড়ির যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ওজন বৃদ্ধির পরিমাণটা হয় 10 থেকে 12 কেজি মোট গর্ভাবস্থাকালীন অবস্থায়, এক মাসে নয়। আর যারা সেরকমভাবে উপযুক্ত সুষম খাদ্য গ্রহণ করতে পারেন না, অর্থাৎ নিম্নবিত্ত পরিবারের যে সমস্ত মহিলা, তাদের ক্ষেত্রে মোটামুটি 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। এবার দেখে নেওয়া যাক এই যে পরিবর্তনগুলো হয় শরীরে, তার কারণটা কি। মায়ের দেহের আয়তন বৃদ্ধি একটা কারণ। প্লাসেন্টা বা অমরার আয়তন বৃদ্ধি। প্লাসেন্টা বা অমরার সঙ্গেই এটা শিশুকে তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পদার্থ প্রদান করে। অর্থাৎ এটা হচ্ছে, মা যদি মেন স্টকিস্ট হয়, তাহলে অমরা হচ্ছে সাবস্টক। অমরা থেকেই শিশু প্রাথমিকভাবে সমস্ত প্রয়োজনীয় পুষ্টির উপাদানগুলো সংগ্রহ করে, এবং অমরাকে সঠিক রাখতে গেলে, বা প্লাসেন্টা যাকে ইংরেজিতে বলা হয়, সেটাকে যদি ঠিক অবস্থায় রাখতে হয়, তাহলে মায়ের শরীরেও যথেষ্ট পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে, এবং সেটার জন্যে মায়ের শরীরে পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধিও পায়। মায়ের দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি। একটু আগেই আলোচনায় আমরা বলেছি রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। রক্ত রসের পরিমাণ দেখা যায় 50% বৃদ্ধি পাচ্ছে, আর রক্তকণিকার পরিমাণ 20% বৃদ্ধি পাচ্ছে। মাতৃদেহে স্তনগ্রন্থি ও জরায়ু কলার বৃদ্ধি। যেহেতু শিশুর প্রথম খাদ্য সে মাতৃদেহ থেকেই পাবে, সেই জন্য তাকে তার প্রাথমিকভাবে খাদ্য প্রদানের জন্য যে রসদ, সেটা যেহেতু সে মাতৃস্তন থেকেই পাবে, সেই জন্য গ্রন্থিগুলিকে যথেষ্ট সুগঠিত হতে হয়। এবং জরায়ু হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে বলা যায় ভ্রূণটা গ্রথিত হয়ে থাকে, অনেকটা যেমন পদ্ম ফুলের মধ্যে পুষ্পাক্ষ থাকে, ঠিক সেই রকম, বা অন্যান্য অনেক ফুলেই পুষ্পাক্ষ থাকে, অনেকটা পুষ্পাক্ষের মতন কাজ করে জরায়ু। এই জরায়ু কলার বৃদ্ধি এবং স্তন্য উৎপাদনকারী গ্রন্থির বৃদ্ধি,
এই দুটোই খুবই প্রয়োজনীয় শিশুর সামগ্রিক বৃদ্ধি এবং পরবর্তীকালে তার সুস্থভাবে বেঁচে থাকার জন্য। জরায়ু কলা যদি অপুষ্ট হয়, জরায়ু কলার যদি বৃদ্ধি সেভাবে না হয়, তাহলে ভ্রূণেরও বৃদ্ধি হবে না, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুর যদি বৃদ্ধি সঠিকভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে ভ্রূণের অকাল মৃত্যু ঘটতে পারে, যাকে মিসক্যারেজ বা গর্ভপাত হিসাবে চিহ্নিত করা হয়। মৌলবিপাক হার বৃদ্ধি এ সম্পর্কে একটু আগে আমরা আলোচনা করলাম। ভ্রূণের অস্থি ও কঙ্কালতন্ত্র গঠন। আমরা যখন মাতৃজঠরে অবস্থান করি তখন আমরা যতটাই নরম সরম আমাদের দেখে মনে হোক না কেন, প্রত্যেকের দেহেই অস্থি কঙ্কালতন্ত্র গঠন হতে হয়। এবং এই অস্থি কঙ্কালতন্ত্র এমন নয় যে মাতৃদেহ থেকে যখন বাইরে বেরিয়ে এলাম তখন হাওয়া পেয়ে সেটা শক্তপোক্ত হলো, তেমন কিন্তু নয়। যথেষ্ট শক্ত অস্থি বা অস্থি কঙ্কালতন্ত্র শরীর মাতৃদেহে অবস্থানকালেই তৈরি হতে হয়, তা না হলে তো স্থায়ী বিকৃতি তৈরি হয়ে যাবে, আমরা কেউ নিজেদের হাত পায়ে উঠে দাঁড়াতেই পারবো না। সেই জন্য প্রয়োজনীয় অস্থি কঙ্কালতন্ত্র গঠনের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি রস, তা সে যে কোনো ভ্রূণ, আমরা সকলেই তাই করেছি, মাতৃদেহ থেকেই শোষণ করেছি। এবং সেই পুষ্টি রসটা কি বলে রাখি, এক্ষেত্রে এই কাজটা করে থাকে মূলত ক্যালসিয়াম, ফসফরাস এবং সেই সঙ্গে ভিটামিন ডি। ভ্রূণের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশ, সেটা হওয়ার জন্যেও স্বাভাবিকভাবেই পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধি পায়। এবং মাতৃদেহে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল গঠন। অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল হলো এমন এক তরল পদার্থ যেটা ব্লাডারের মধ্যে অবস্থান করে, যে ব্লাডারের মধ্যে আমরা থাকি। মাতৃজঠরে যখন কোনো শিশু থাকে তখন সে ওই তরলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, যে তরলটা একটা বেলুনের মতো পর্দা বা ব্লাডার দিয়ে, পুরোটাই একটা ব্লাডার বলা হয়, বেলুনের মতো একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই যে তরলটা যার মধ্যে আমরা ভেসে থাকি তাকেই বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, যা যখন গর্ভস্থ শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন মাতৃদেহ থেকে সেই তরল বেরিয়ে যায়। এবার এই যে পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধি, মায়ের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন, এই সমস্ত কিছুর কারণেই কিন্তু কিছু জটিলতাও সৃষ্টি হয়, যার প্রথমেই আসে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস নামটার মধ্যে দিয়েই এই সমস্যাটার পরিচয় পাওয়া যায়। মর্নিং কথার অর্থ, ইংরেজিতে মর্নিং শব্দের অর্থ সকাল, আমরা সকলেই জানি, এবং সিকনেস বলতে বোঝায় অসুস্থতা। তাহলে মর্নিং সিকনেস বলতে বোঝায় প্রাতঃকালীন অসুস্থতা, যেটা সাময়িক কিন্তু হয়। বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই হয়, 100% ক্ষেত্রেই যে হয় এমনটা নয়, তবে অধিকাংশের ক্ষেত্রেই হয়। তার কারণ কি? ওই যে বললাম, প্রথম দিক থেকেই দেখা যায় যে দেহে পৌষ্টিক উপাদানের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ মাতৃদেহে নতুন একটি প্রাণের সঞ্চার হয়েছে। সে তার প্রয়োজনীয় পুষ্টিরস যেহেতু মায়ের দেহ থেকেই শোষণ করবে, সেই জন্য তার যাবতীয় প্রয়োজনীয়তা সে মেটাচ্ছে মায়ের কাছ থেকে। তার ফলে মায়ের দেহে বিপাকীয় পরিবর্তন ঘটছে, মায়ের দেহেও পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে, অথচ সেইভাবে পৌষ্টিক সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ আমাদের হজম করবার যে ক্ষমতা, সেই জিনিসটা বা খাদ্য গ্রহণের যে ক্ষমতা, সেটা কিন্তু রাতারাতি বেড়ে যাচ্ছে না। বলা হয় এই সময় বেশি করে খেতে, কিন্তু তার একটা ক্ষমতা থাকে, একটা থাকে, হঠাৎ করে সেটা ম্যাজিক্যালি ইনক্রিজ হয় না বা কোনো জাদু মন্ত্র বলে বৃদ্ধি পেতে পারে না। আবার একই সঙ্গে পৌষ্টিক ক্ষরণ হ্রাস পাচ্ছে। তো এই দুটো বিপরীত পরিস্থিতি একই সঙ্গে একই দেহে উদ্ভূত হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে বমি বমি ভাব একটা হয়, এবং খাবার গ্রহণের ক্ষেত্রে প্রবল অনিচ্ছা দেখা দেয়। এটা অনেক ক্ষেত্রে 3 মাস চলতে পারে, কোনো ক্ষেত্রে 5 মাস চলতে পারে, কারোর ক্ষেত্রে আরও বেশি দিনও চলে। তবে এটা সাময়িক, মানে সবসময় যে সারা দিন এই প্রভাবটা থাকবে তা নয়, তবে অনেক ক্ষেত্রে
বিভিন্ন ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণভাবে দেখা যায় শুকনো খাবার যেমন গুড়, চিঁড়ে, মুড়ি এই ধরনের খাবার, অধিক শর্করা সমৃদ্ধ খাবার প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, অবশ্যই বিস্কুট এই ধরনের খাবার গ্রহণ করলে এই সমস্যা থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। টক্সেমিয়া ও এক্ল্যাম্পসিয়া এটা পরবর্তী সমস্যা। এক্ল্যাম্পসিয়া বা টক্সেমিয়া হলো বিষক্রিয়া, আর এক্ল্যাম্পসিয়া হলো উচ্চ রক্তচাপজনিত এক ধরনের ব্যাধি বা উপসর্গ। আমরা একটু আগে পড়লাম যে গর্ভাবস্থায় মায়ের দেহে জলের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তরসের পরিমাণ বৃদ্ধি পায়। জলের পরিমাণ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই রক্তরসের পরিমাণও বৃদ্ধি পাবে, কারণ জলটা তো আর সে শরীরের বাইরে কোথাও সঞ্চয় করে রাখতে পারবে না, দেহ কোষেই তাকে সঞ্চয় করে রাখতে হবে, দেহের প্রতিটি কোষকলাতেই সেটা সঞ্চিত হয়ে থাকবে। রক্ত যেহেতু একটা কোষকলা এবং বিশেষত যেহেতু এটা তরল যোগকলা, তাই জল এর মধ্যেও চলে আসবে এবং রক্তের মোট পরিমাণটা মানে আয়তনটা তাতে বৃদ্ধি পাবে। যেহেতু রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, তাই রক্তবাহের মধ্যে দিয়ে রক্তের ছুটে চলার গতিটাও বৃদ্ধি পায়। অর্থাৎ রাস্তার পরিমাণ একই আছে, রাস্তার সংখ্যা একই আছে। রাস্তা বলতে এখানে আমি রক্তবাহগুলোর কথা বলছি, শিরাধমনির কথা বলছি। শিরাধমনির পরিমাণ কিন্তু আর সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, কিন্তু তার মধ্যে দিয়ে ছুটে চলা রক্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অনেকটা ঠিক যেমন একটা ছোট শহরে হঠাৎ করে ট্রাফিক বেশি বেড়ে যাওয়া, গাড়ির সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ার মতো হয়। তাতে কি হয়? যানজটের সৃষ্টি বেশি হয়। কেন না, রাস্তা একই আছে অথচ গাড়ির সংখ্যা রাতারাতি বেড়ে গেছে, যার ফলে অল্প জায়গা দিয়ে বেশি সংখ্যায় গাড়ি চলাচল করতে হচ্ছে অনেক কম সময়। তাতে একটা চাপ সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই রাস্তাগুলো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, সেখানে জটিলতা বা যানজট সৃষ্টিটাও বেশি হয়। ঠিক মাতৃদেহেও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। রক্তরসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সামগ্রিকভাবে রক্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অথচ শিরাধমনির সংখ্যা কিন্তু বাড়েনি। সেই জন্যই ওই একই শিরাধমনির মধ্যে দিয়ে ওই বিপুল পরিমাণ রক্ত এবং তরল পদার্থকে চালিত হতে হচ্ছে, যার ফলে রক্তচাপটা বাড়ছে। এবং যদি এই সময় কম প্রোটিন গ্রহণ করা হয় বা অধিক লবণ সমৃদ্ধ খাবার গ্রহণ করা হয়, তাহলে এই পরিস্থিতি আরও ভয়ানক আকার নেয়। এর ফলে দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় জল জমছে, বিশেষত যে সন্ধি জাতীয় অংশগুলো, যেগুলো বিভিন্ন গাঁট, যেমন হাঁটু, কনুই, গোড়ালি, পায়ের গোছ ইত্যাদি বিভিন্ন জায়গায় জল জমা বা গোটা শরীরেই জল জমা দেখতে পাওয়া যায়, যেটা শরীরের কোমরের পর থেকে বাকি নিম্ন অংশে বেশি পরিলক্ষিত হয়। পা হঠাৎ করে ভীষণ ফুলে যায়, অনেকটা যেন ফাইলেরিয়া হওয়ার মতন কৃত্রিমভাবে সেরকম, এবং চামড়ার ওপরে হাত দিলে দেখা যায় সেটা দেবে গিয়ে একটা অস্থায়ী টোল বা গর্তের মতো সৃষ্টি হচ্ছে, যেটা আবার পূরণ হতে সময় লাগছে একটু। আমরা আমাদের স্বাভাবিক মানুষের চামড়ায় যদি আঙুল দিয়ে চাপ দিই, তাহলে আঙুলের চাপে সেই জায়গায় কিছুক্ষণের জন্য হয়তো একটা টোল পড়ে, তবে সেটা স্থায়ী হয় না, আঙুল সরিয়ে নিলেই আবার সে চামড়া আগের অবস্থায় চলে আসে। কিন্তু গর্ভাবস্থায় দেখা যায় এরকম পরিস্থিতি হয় না। কারণটা হচ্ছে এক্ল্যাম্পসিয়া, এবং তার ফলে যদি এক্ল্যাম্পসিয়া দীর্ঘস্থায়ী হয়, তাহলে যদি লবণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে তার ফলে বিষক্রিয়া সৃষ্টি হয়। শোথ বা ইডিমাও এই কারণেই সৃষ্টি হয়। শোথ মানে হচ্ছে শরীরে জল জমা এবং তার ফলে যে স্ফীতি, তাকে ইংরেজিতে বলা হয় ইডিমা, বাংলায় বলা হয় শোথ। কোষ্ঠকাঠিন্য এটা অপর একটা সমস্যা। কোষ্ঠকাঠিন্য দেখা যায় কেন? কারণ জলসাম্যের পরিবর্তন হয়, শিশুর বা ভ্রূণের বৃদ্ধির জন্য অধিক পরিমাণে জল লাগে, অথচ সেই পরিমাণে যদি জল পান না করা হয় আবার, তাহলে একটা জলের অভাব দেখা যায়। আবার বিএমআর যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেহেতু সেখানেও জল
প্রয়োজন হয়, শরীরে শক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেও জলের চাহিদাও বৃদ্ধি পায়, কিন্তু যদি সেই পরিমাণ জল গ্রহণ না করা হয় তাহলে কোষ্ঠকাঠিন্য অবশ্যম্ভাবী। সেটা ছাড়াও যত ভ্রূণ বড় হতে থাকে তত মায়ের দেহে চাপ সৃষ্টি হতে থাকে, যে শরীরের নিচের অংশে মানে তলপেটের অংশে। যেহেতু এই অংশে বৃহদন্ত্র রয়েছে, ক্ষুদ্রান্ত্র রয়েছে, তাই বৃহদন্ত্রের ওপর বা ক্ষুদ্রান্ত্রের ওপর একটা বর্ধিত ভ্রূণের একটা চাপ এসে পড়ে, যার ফলে দেখা যায় কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হচ্ছে। পরিপাকজনিত ত্রুটি ও গলা বুক জ্বালা, যেহেতু বিপাক অনেকটা বেড়ে যায়, আবার সেই পরিমাণে পুষ্টি রসের বা পাচক রসের ক্ষরণ সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না, তার ফলে দেখা যায় যে অ্যাসিডিটি বা অম্বল সৃষ্টি হয়, অর্থাৎ পরিপাকজনিত সমস্যা, খাবার হজম হতে সময় লাগে এবং যার ফলরূপে দেখা যায় যে গলার বুকে একটা জ্বালা জ্বালা অনুভূত হচ্ছে। এটাও কিন্তু বেশি পরিমাণে জল গ্রহণ বা স্বাভাবিক শারীরিক সক্রিয়তা বজায় রাখার মাধ্যমে আস্তে আস্তে কমে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, যেহেতু দেহে মোট জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেহেতু রক্তের পরিমাণও বৃদ্ধি পায়। আবার যেহেতু ভ্রূণের দেহে রক্ত গঠন করতে হয় এবং সেই রক্তের যোগানদার যেহেতু এখানে মা, তাই মায়ের দেহে রক্তের যোগানটাও সেইভাবে থাকতে হয়। কিন্তু যদি সুষম খাদ্য গ্রহণ না করা হয় তাহলে মায়ের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া সৃষ্টি হয়। মধুমেহ বা ডায়াবেটিস, যাকে বলা হয় গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস, এটা সাময়িকভাবে হয়, অনেক সময় শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে তা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। যেহেতু বিপাকীয় হার বৃদ্ধি পায়, ইনসুলিনের ক্ষরণের সঙ্গে সেই জিনিসটার সামঞ্জস্য থাকে না, তাই রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এবং তার ফলে সাময়িকভাবে মধুমেহ বা ডায়াবেটিস দেখা যায়। হাতে পায়ে খিল ধরা, হাতে পায়ে খিল ধরার সমস্যা এই সময় প্রবল হয়। তার মূল কারণ হলো মাংসপেশির হঠাৎ করে সংকোচন। এটা সম্ভবত ক্যালসিয়াম ও ফসফরাসের সমতা বজায় না থাকার ফলে হয়। এই ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে তরল বা পানীয় দুধ গ্রহণ কমাতে হবে এবং সেই সঙ্গে নন ফসফেট ক্যালসিয়াম সল্ট বা ফসফেট নেই বা কম আছে এই ধরনের ক্যালসিয়াম যুক্ত ওষুধ বা খাদ্য গ্রহণ করতে হবে। হাইপার টেনশন মানে রক্তচাপ বৃদ্ধির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। যেহেতু রক্তচাপ বৃদ্ধি পায় তাই শরীরের মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা যায়। তাছাড়া গর্ভাবস্থার প্রথম দিকে বা অনেক সময় শেষের দিকে একটা উদ্বিগ্নতা মায়ের দেহে কাজ করে, যেহেতু শরীরে এবং মনে একটা বিশাল পরিবর্তন সৃষ্টি হয়, একটা স্বাভাবিক উদ্বেগ মায়ের মধ্যে কাজ করে, যার ফলে হাইপার টেনশন দেখা যায়। তো এই যে পরিস্থিতিগুলো, এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এগুলো সবই সাময়িক বা গর্ভাবস্থাকালীন সমস্যা, যেগুলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সব যে একেবারে হঠাৎ করে উধাও হয়ে যাবে তাও নয়, কিছু কিছু উপসর্গ চলতে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে সেগুলো কমে যায় বা সেই ধরনের সমস্যাগুলো আর থাকে না। বলা বাহুল্য, যদি সুষম খাদ্য গ্রহণ করা যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। সেই জন্য কী করতে হবে? পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়ক খাদ্য গ্রহণ করতে হবে, যাতে একাধারে মায়ের পুষ্টি এবং সন্তানের পুষ্টি ও বৃদ্ধি দুটোই সংগঠিত হয়। কম পরিমাণে উচ্চ শর্করাযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে, কারণ উচ্চ শর্করা যুক্ত খাদ্য গ্রহণ করলে সেটা অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তাটাকে চেপে দেবে, কমে যাবে।
তন্তুযুক্ত খাদ্য গ্রহণ বেশি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে যে কারণে শাকসবজি গ্রহণ করতে হবে, জল গ্রহণ করতে হবে, যাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার পর্যাপ্ত জল গ্রহণ করলে জলসাম্য বজায় থাকবে এবং হাইপার অ্যাসিডিটি বা গলা বুক জ্বালা এই ধরনের সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যাবে। অধিক মাত্রায় চিনি, লবণ, মশলাযুক্ত খাদ্য কিংবা উগ্র গন্ধযুক্ত খাদ্য পরিহার করতে হবে, যেগুলো মর্নিং সিকনেসের সমস্যাকে বাড়িয়ে দেয় এবং সামগ্রিকভাবে পরিপাক ক্রিয়াকে বিঘ্নিত করে। সহজ পাচ্য এবং সরল খাদ্য গ্রহণ করতে হবে, তবে অবশ্যই সেটা পুষ্টিযুক্ত খাদ্য হতে হবে। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করতে হবে, যেহেতু প্রোটিন দেহকোষ গঠনের মূল উপাদান। যেহেতু মাতৃদেহে এই সময় নতুন কোষ কলা সৃষ্টি হচ্ছে, সন্তান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার জন্যও নতুন কোষ উৎপাদন হতে হচ্ছে গর্ভস্থ শিশুর দেহে এবং মাতৃদেহে একই সঙ্গে, তাই অধিক পরিমাণে প্রোটিন প্রয়োজন। লৌহ সমৃদ্ধ খাদ্য প্রয়োজন, যেহেতু মায়ের দেহে অ্যানিমিয়া প্রতিরোধ করতে হবে, একই সঙ্গে শিশুর দেহে রক্ত গঠন করতে হবে। বারংবার খাদ্য গ্রহণ করতে হবে, কারণ একবারে অনেকটা খাবার গ্রহণ করলে অনেক সময় বমি হয়ে যায়, যেহেতু পৌষ্টিক সক্রিয়তা সেরকমভাবে থাকে না এবং একটা চাপ দেখা যায় ক্ষুদ্রান্ত্রের ওপর, সেই জন্য অনুত্তেজক খাদ্য গ্রহণ করতে হবে, যাতে হজম বা পরিপাক ক্রিয়ার সমস্যা না দেখা যায়। সকালবেলা শুকনো খাদ্য গ্রহণ করতে হবে, যাতে মর্নিং সিকনেসের সমস্যা খানিকটা কমে। শুকনো ফল গ্রহণ করতে হবে, শুকনো ফলের মধ্যে প্রচুর পরিমাণে লৌহ ঘটিত পদার্থ থাকে এবং তার সঙ্গে দস্তা বা এই রকম ধরনের পদার্থও থাকে, যার ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ যেমনি ঘটে তেমনি রক্ত সৃষ্টিতে সুবিধা হয় ইত্যাদি। ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও গুরুত্ব প্রদান করতে হবে, অর্থাৎ জোর করে মাকে কিছু খাওয়ানো যায় না, যাবেও না, তাহলে দেখা যাবে সেই খাবার হজম হওয়ার আগেই বমি হয়ে বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু জলসাম্য বিঘ্নিত হবে। সাময়িকভাবে বা দীর্ঘস্থায়ী যদি পরিস্থিতি হতে থাকে, জোর করে কিছু খাওয়ানো বা যেটা অপছন্দের খাবার সেটা খাওয়ানো, তাতে বারবার বমি হওয়া কিংবা হজমের গণ্ডগোল হওয়া ইত্যাদি পরিস্থিতি সৃষ্টি হবে এবং জলসাম্য বিঘ্নিত হবে। তাহলে আমরা এই পর্যায়ে জানলাম যে কি ধরনের শারীরবৃত্তীয় সমস্যা সৃষ্টি হতে পারে এবং তার প্রতিকারের উপায় কি। পরবর্তীকালে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে গয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের শনি, ছিলি পূজার সিংহাসনে, তাঁরই পূজায় তোমার পূজা করেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা থেকে নেওয়া এই ছত্রগুলো আমাদের সবার জীবনেই বাস্তব এবং সব মায়েরই তার ইচ্ছা তার সন্তানের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী প্রজন্ম হিসাবে আত্মপ্রকাশ করে। মাতৃত্বের মাধ্যমেই মা তার বা যে কোনো নারী তার সম্পূর্ণ চারিত্রিক প্রকাশ পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পারে, এটাই মনে করা হয় এবং আমরা যারা মায়েরা তারা সেটা উপলব্ধিও করি। আজকে আমাদের পড়ার বিষয় এই মাতৃত্ব, কিন্তু শুধুমাত্র কাব্যিক আঙ্গিকে যেভাবে বলা হলো সেইভাবে মাতৃত্ব বিষয়টা পুরোপুরি আমাদের সামনে উপস্থাপিত হয় না, বরং একজন মাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে, বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার
সম্মুখীন হতে হতে তার সন্তানের ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এগোতে হয়। তার পরবর্তীকালেই যে সমস্যা শেষ হয় তা নয়, সে তো সারা জীবনব্যাপীই চলল। কিন্তু আমাদের এখানে পাঠ্য বিষয়ের সঙ্গে যতটুকু সম্পর্কিত ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। পুষ্টিবিজ্ঞানের যে অংশটা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা বুঝতেই পারছ, সেটা হচ্ছে গর্ভবতী এবং প্রসূতি মায়ের খাদ্য তালিকা প্রস্তুত, তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সম্পর্কে আলোচনা ইত্যাদি। এখন এই যে কটা লাইন আমি বললাম, সেই কটা লাইনের মধ্যে দিয়েই সমস্তটাই ফুটে উঠছে এখানে। যে মা বলছেন, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। সত্যি কথা বলতে কি, আমাদের শরীরের মধ্যেও ব্যাপক ভাঙা গড়া চলে মায়ের শরীরের মধ্যে, যার মাধ্যমেই একটি নতুন শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে। ব্যাপক শারীরবৃত্তীয় এবং মানসিক পরিবর্তন, তার ফলে সৃষ্ট বিভিন্ন জটিলতা ইত্যাদি আমাদের আজকের আলোচ্য বিষয়। এই ছবিতে মানে এই যে পাতাটা খোলা রয়েছে তোমাদের সামনে, সেই ছবিতে যা দেখছো তার শিরোনাম সহ, তাতে কিছু বিষয় ফুটে উঠছে। ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। কোনো ক্ষেত্রে মা হাসি মুখে রয়েছেন, কোনো ক্ষেত্রে যেন কাঁটার জঙ্গলের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছেন। আসলে সবকটা ছবিই কিন্তু বাস্তব, আবার কোনো ক্ষেত্রে তিনি অপেক্ষা করছেন। অনেক খুঁজে আমার সাধ্যমতো এই বিষয়গুলোকে একত্রিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করবার জন্য এই ছবিগুলোকে একসঙ্গে করেছি। এবার আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ পাঠ্য বিষয়ের মূল পাঠ্য বিষয়ের আলোচনাতে। আমরা এখন আলোচনা করব একজন মায়ের গর্ভবতী অবস্থায় কি কি পরিপোষক উপাদান প্রয়োজন হয়, কতটা প্রয়োজন হয় এবং কেন প্রয়োজন হয় সেই বিষয়। পরিপোষক উপাদানগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শক্তি বা ক্যালোরির চাহিদা। গর্ভাবস্থায় শক্তি বা ক্যালোরির চাহিদা কেন বৃদ্ধি পায় এই সম্পর্কিত পৃথক একটি প্রশ্ন আসে, সেটার উত্তরও এখান থেকে এই আলোচনার মধ্যে থেকে উঠে আসবে। আমি প্রসঙ্গত বলে রাখলাম, এটা আলাদা করে একটা প্রশ্ন আসে এবং এই আলোচনার একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটা। দৈহিক ওজন বৃদ্ধি, সেটা মা এবং শিশু, তার গর্ভস্থ শিশু এবং মা উভয়েরই দৈহিক ওজন এই সময় বৃদ্ধি পায়। দেহের আয়তন বৃদ্ধি পায় বলেই ওজন বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। তার ফলে শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। তাছাড়া গর্ভস্থ শিশুর বিএমআর বৃদ্ধি পায় বা মৌলবিপাক হার বৃদ্ধি পায় বলে সেটা মায়ের শরীরেও প্রভাব ফেলে এবং মায়ের শক্তি চাহিদাও সেই জন্য বৃদ্ধি পায়, যেহেতু সন্তানকে শক্তি প্রদান করার উৎসই হলো এখানে মা। গর্ভস্থ শিশুর ক্রমবর্ধমান ওজনের সঙ্গে সঙ্গে তাকে বয়ে নিয়ে চলার অর্থাৎ তাকে বহন করবার যে ক্ষমতা মায়ের থাকতে হয়, সেটার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। দেহের নতুন তন্তু গঠনের জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন। জন্মের অব্যবহিত পরেই প্রসূতি মায়ের দুগ্ধক্ষরণের জন্য আগে থেকেই মাতৃদেহে যথেষ্ট পরিমাণ শক্তি এবং ফ্যাট, শক্তির উৎসরূপে ফ্যাট সঞ্চয় করে রাখতে হয়। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সুপারিশ অনুযায়ী স্বাভাবিক মহিলাদের তুলনায় গর্ভবতী মহিলাদের অতিরিক্ত 350 কিলো ক্যালোরি শক্তির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ
স্বাভাবিক অবস্থায় যদি একজন হালকা পরিশ্রমী মহিলার প্রায় 1900 কিলো ক্যালোরি শক্তি দরকার হয়, তাহলে গর্ভাবস্থায় এই 1900-র সঙ্গে অতিরিক্ত 350 যোগ হয়ে মোট 2250 কিলো ক্যালোরি শক্তি দাঁড়াচ্ছে। মাঝারি পরিশ্রমী মহিলার ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থায় 2250 বা 2230 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়, তাহলে এই অবস্থায় আরও অতিরিক্ত 350 কিলো ক্যালোরি, মোট 2300 কিলো ক্যালোরি গড়ে দরকার হয়। একজন কঠোর পরিশ্রমী মহিলার যদি 2850 কিলো ক্যালোরি স্বাভাবিক অবস্থায় দরকার হয়, তাহলে গর্ভাবস্থায় তার সঙ্গে অতিরিক্ত 350 কিলো ক্যালোরি যোগ হয়ে মোট 3200 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। এখানে আমরা ছবিতে শক্তি প্রদানকারী খাদ্যবস্তুগুলোর একটা তালিকা দেখতে পাচ্ছি। তবে মূল শক্তি প্রদানকারী খাদ্যবস্তুগুলো বলতে কিন্তু আমরা এগুলোই বুঝি, যেমন সুগার বা চিনি, যা শক্তির সুসংহত উৎস। তাছাড়া দানাশস্য জাতীয় খাদ্য যেমন চাল, গম, ভুট্টা, বার্লি ইত্যাদি আছে। তার সঙ্গে মধু বা অন্যান্য খাদ্য, মিষ্টি জাতীয় পদার্থ, এই সমস্ত কিছুই রয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে পরিপোষক উপাদান অর্থাৎ প্রোটিন, তার প্রয়োজনীয়তা এবং সেই সম্পর্কে আলোচনা। গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায় কেন? ভ্রূণ এবং জরায়ুর বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয় খুব বেশি। মায়ের দেহে দুগ্ধ গ্রন্থির আয়তন বৃদ্ধি পায়, তার জন্য প্রোটিন দরকার হয়। যেহেতু নতুন তন্তু গঠন হচ্ছে দেহে, সেই জন্য প্রোটিনের প্রয়োজন হয়, কারণ যে কোনো নতুন কোষ গঠন করতে গেলেই প্রোটিন যথেষ্ট মাত্রায় প্রয়োজন। সেই সঙ্গে মায়ের দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি, প্লাজমা প্রোটিনের বৃদ্ধির জন্য প্রোটিন আবশ্যক। পরবর্তীকালে সন্তান জন্মের পর দুগ্ধ উৎপাদন এবং মাতৃগর্ভে শিশু যখন রয়েছে, তখন অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল তৈরির জন্য অতিরিক্ত প্রোটিন সঞ্চয়ের প্রয়োজন হয়। গর্ভস্থ ভ্রূণের দেহে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। প্রোটিনের উৎস দুরকম হয়, উদ্ভিজ এবং প্রাণীজ। দুটোই মিলিয়ে মিশিয়ে গ্রহণ করলে সেটা সব থেকে ভালো। তবে যারা আমিষাশী তাদের পক্ষে সুবিধা থাকলেও নিরামিষভোজী যারা, তারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করতে পারেন না, তো তার পরিবর্তে উদ্ভিজ প্রোটিন গ্রহণ করা যায়। এখন প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিনের মধ্যে কোনটা ভালো সেটা নিয়ে বিতর্ক আছে। তবে উদ্ভিজ প্রোটিনের মধ্যে কিছু টক্সিক সাবস্ট্যান্স বা কিছু পুষ্টি বিরোধী পদার্থ অনেক সময় থাকে, কিছু পদার্থ এমন থাকে যার ফলে বিষক্রিয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে সেগুলোর সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং প্রায় সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলোই পাওয়া যায় কোনো না কোনো প্রাণীজ প্রোটিন উৎসের মধ্যে। সেখানে উদ্ভিজ প্রোটিন উৎসের মধ্যে হয়তো পরিমাণগতভাবে প্রোটিনের পরিমাণ বেশি থাকলেও, যেমন সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকলেও সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো যথোপযুক্ত মাত্রায় বর্তমান থাকে না। যাই বা হোক, এক্ষেত্রে বিভিন্ন মিশ্র খাদ্যদ্রব্য মানে ডাল, চাল এরকম ধরনের মিলিয়ে বা সয়াবিন বা অন্যান্য সুটি জাতীয় পদার্থ, বাদাম ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করে এই সমস্যা খানিকটা দূর করা যায়। আর যারা আমিষাশী তাদের ক্ষেত্রে সে সমস্যাই নেই। প্রসঙ্গত বলে রাখা দরকার, যেটা বলে রাখা আবশ্যিক, সেটা হচ্ছে ICMR এর সুপারিশ অনুযায়ী একজন স্বাভাবিক মহিলার তুলনায় এই সময় প্রোটিনের পরিমাণ 25 থেকে 27 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায়। এবং এটা ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা 2010 সালে যে সুপারিশ করেছিলেন তাতে এই কথাই বলা আছে। পরবর্তী যে পুষ্টি উপাদান সেটা হচ্ছে ফ্যাট। যদিও
ফ্যাটের চাহিদা এই সময় খুব বেশি সেরকম পরিবর্তিত হয় না, বৃদ্ধি পায় না। স্বাভাবিক অবস্থায় একজন মহিলা দিনে 30-35 গ্রাম ফ্যাট গ্রহণ করলেই ফ্যাটের চাহিদা পূরণ হয়, এক্ষেত্রেও তাই। তবে ঘি, মাখন, চর্বি এগুলোর মধ্যে বেশি করে ঘি, চর্বি এই জাতীয় জিনিস গ্রহণ না করে তুলনামূলকভাবে লঘুপাচ্য ফ্যাট গ্রহণ করাই ভালো। ভোজ্য তেলের মাধ্যমে যে স্নেহ পদার্থ আমরা পেয়ে থাকি, অর্থাৎ রান্নার তেলের সাহায্যে বা মাখন থেকে, কিংবা অন্যান্য দুগ্ধজাত পদার্থ কিংবা তৈলবীজ, বাদাম ইত্যাদি গ্রহণ করার মাধ্যমে যা ফ্যাট বা স্নেহ পদার্থ শরীরে যায় সেটা যথেষ্ট। পরবর্তী যে জিনিসটিতে আসছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের চাহিদা কেন এই সময় বৃদ্ধি পায়? ভ্রূণের অস্থির স্বাভাবিক বৃদ্ধির জন্য গর্ভবতী নারীর খাদ্য তালিকায় ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায়। এবং শুধু যে সন্তানের জন্যই বৃদ্ধি পায় তা নয়, গর্ভস্থ শিশুর দাঁত এবং হাড়ের বৃদ্ধি, তার সঠিক দেহ কাঠামো বা স্কেলিটন বা কঙ্কালতন্ত্র গঠনই শুধু নয়, মায়ের অতিরিক্ত ক্যালসিয়াম দরকার হয় তার নিজের অস্থিগুলোকে শক্তপোক্ত রাখতে, যাতে সে বর্ধিত শিশুর বা ভ্রূণের ওজনটা বহন করতে পারে এবং পরবর্তীকালে সন্তান জন্মের পর উপযুক্ত মাত্রায় মাতৃস্তন্য তাকে সরবরাহ করতে পারে। কারণ মাতৃদুগ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম। সেই জন্য গর্ভাবস্থার 3য় মাস থেকে অতিরিক্ত এর প্রয়োজন হয়, ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সঞ্চয় করারও প্রয়োজন হয় মাতৃদেহে ক্যালসিয়াম। দেখা গেছে যে এই সময় একটি মায়ের দেহে প্রতিদিন অতিরিক্ত 600 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাসও অস্থির গঠনের জন্য ভীষণভাবেই দরকার। অর্থাৎ যদি সাধারণ অবস্থায় একজন নারীর ক্যালসিয়ামের চাহিদা যদি 600 মিলিগ্রাম হয়, তাহলে এই অবস্থায় আরও অতিরিক্ত 600 মিলিগ্রাম, মোট 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন। ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস যাই বা থাকুক, সর্বোৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ এবং দুগ্ধজাত পদার্থ এবং প্রাণীজ ক্যালসিয়াম। তার কারণ হচ্ছে উদ্ভিজ উৎসের ক্যালসিয়াম সেভাবে আমাদের দেহে শোষিত হয় না, তা গ্রহণ করলেও উদ্ভিজ উৎসের সঙ্গে ফাইটেট বা অন্যান্য পদার্থ থাকার ফলে সেই ক্যালসিয়াম অপচয় হয়, বেশি শোষিত হতে পারে না। এক্ষেত্রে আমিষাশী এবং নিরামিষাশী উভয়ই যদি দুগ্ধজাত পদার্থ, দুধ এবং দুগ্ধজাত পদার্থ গ্রহণ করেন, তবে সেটাই সবথেকে ভালো ফল প্রদান করবে। পরবর্তী যে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব তা হলো লোহা। গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর দেহে হিমোগ্লোবিন তৈরির জন্য লোহা ভীষণভাবে প্রয়োজন হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণ এবং প্লাসেন্টার বৃদ্ধির জন্যও কিন্তু লোহার খুব দরকার। ভ্রূণের দেহে 200 থেকে 300 মিলিগ্রাম লোহা সঞ্চয় করা আবশ্যক। তাই মাকে অতিরিক্ত পরিমাণ লৌহ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হয়। এই সময় দেখা গেছে যে এই সময়কালে মাতৃদেহে মোটামুটি 910 মিলিগ্রাম লোহার বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্যেই অতিরিক্ত প্রত্যেক দিন গড়ে অতিরিক্ত 14 মিলিগ্রাম থেকে 14 থেকে 15, ওইভাবে একেবারে কাঁটা মেপে তো করা যায় না, 14 থেকে 15 মিলিগ্রাম লোহা বাড়তি গ্রহণ করবার সুপারিশ ICMR করেছেন। অর্থাৎ মোট সেটা যদি দাঁড়ায় 20 এবং 15 মিলিয়ে 35-36 মিলিগ্রামের মতো। 20 স্বাভাবিক অবস্থায় লাগে এবং আর বাকি 15 গর্ভাবস্থায় লাগে।
এখানে উৎসগুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। তবে লোহার শোষণ সর্বাধিক করবার জন্য ভিটামিন সি এর বিশেষ প্রয়োজন, সে কথা আমরা একটু পরেই পড়ব। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ তা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাদ্যবস্তুগুলো সম্পর্কে আমরা এখানে দেখতেই পাচ্ছি, তার ছবিগুলো দেখতে পাচ্ছি। ম্যাগনেসিয়াম সাধারণত নরম কলাকোষ, অস্থি এবং দেহের অন্যান্য অংশে থাকে। আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী গর্ভাবস্থায় দৈনিক 310 মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। সামুদ্রিক মাছ, বাদাম, ব্রকলি, দই এ সমস্ত থেকে আমরা যথেষ্ট পরিমাণে, এমনকি চকোলেট, কাজু বাদাম, কলা, চীনা বাদাম এই সমস্ত কিছু থেকে, বিভিন্ন ডাল শুটি জাতীয় পদার্থ, তার থেকে আমরা প্রভূত মাত্রায় ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। পরবর্তীতে আসছি জিঙ্ক বা দস্তা। দেহের অস্থি এবং প্রোস্টেট গ্রন্থিতে জিঙ্ক সঞ্চিত থাকে। ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধির জন্য জিঙ্ক ভীষণভাবে দরকার। তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্বাভাবিক সতেজ রাখবার জন্য ভীষণভাবেই জিঙ্ক প্রয়োজন হয়। ভ্রূণের মৃত্যুহার বৃদ্ধি পায় এবং তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস এর অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় যদি জিঙ্কের ঘাটতি থাকে। জরায়ুর অভ্যন্তরে ভ্রূণের বৃদ্ধিও হ্রাস পায়, কম ওজনযুক্ত শিশু জন্মায়, সময়ের অনেক আগেই শিশুর জন্ম হয়, অর্থাৎ যাকে প্রিটার্ম ডেলিভারি বলা হয়, সেগুলো হয়। এই ধরনের বিষয় থেকে মুক্তি পেতে বা এগুলোকে দূরে রাখতে জিঙ্ক বা দস্তা গ্রহণ করা খুব প্রয়োজন। আমরা এখানে ছবিতে দস্তার বিভিন্ন উৎস দেখতে পাচ্ছি। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ পরিপোষক উপাদান তা হলো ভিটামিন এ। ভিটামিন এ সম্পর্কে আলোচনা করতে হলেই আমাদের মনে হয় যে চোখের সুস্থতা, শুধুমাত্র চোখের সুস্থতাই নয়, সর্বাঙ্গীন সুস্থতার জন্য ভিটামিন এ ভীষণভাবে দরকার। গর্ভবতী নারীর দেহে তার যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের যকৃতে 5400 থেকে 7200 মাইক্রোগ্রাম রেটিনল সঞ্চিত থাকা প্রয়োজন। ভ্রূণ যেহেতু মাতৃদেহ থেকেই এই রেটিনল সংগ্রহ করে, তাই স্বাভাবিকের থেকে দৈনিক অতিরিক্ত 200 মাইক্রোগ্রাম রেটিনল এবং অতিরিক্ত 1600 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিনের প্রয়োজন হয় এই সময়। এই কারণেই প্রাত্যহিক খাদ্য তালিকায়, মায়ের প্রাত্যহিক খাদ্য তালিকায় লাল এবং হলুদ বর্ণের শাকসবজি, সবুজ শাকসবজি, ফল ইত্যাদি অন্তর্ভুক্ত করা বিশেষ প্রয়োজন। পরবর্তী পরিপোষক ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স, এখানে যেটা শুধু ভিটামিন বি লেখা আছে, কোনো একক ভিটামিন নয়, বহু ভিটামিনের সমাহার, যেমন থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, পাইরিডক্সিন, ডায়েটারি ফোলেট এবং সায়ানোকোবালামিন। প্রয়োজনীয়তাগুলো কীরকম? স্বাভাবিকের তুলনায় গর্ভবতী মায়ের অতিরিক্ত 0.2 মিলিগ্রাম থায়ামিন, 0.3 মিলিগ্রাম রাইবোফ্লাভিন এবং 2 মিলিগ্রাম নায়াসিন প্রয়োজন হয়। এটা আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী। এই ভিটামিনগুলো কী করে? থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, এই যে ধরনের খাদ্যপ্রাণ বা ভিটামিনগুলোর কথা আমরা পড়লাম, এগুলোর কাজ কী? এগুলো বিপাক ক্রিয়ায় সর্বাঙ্গীন সুস্থতা, মানে তার স্বাভাবিকত্ব বজায় রাখার জন্য ভীষণভাবেই প্রয়োজন।
পরবর্তী যে ভিটামিনগুলোর কথা বললাম, বি ভিটামিনগুলো, যেমন পাইরিডক্সিন বা ভিটামিন B6, সায়ানোকোবালামিন, ভিটামিন B12, ডায়েটারি ফোলেট বা ভিটামিন B9, এগুলোর প্রয়োজনীয়তা কীরকম? গর্ভবতী মায়ের খাদ্যে প্রতিদিন অতিরিক্ত 0.5 মিলিগ্রাম পাইরিডক্সিন, 300 মাইক্রোগ্রাম ডায়েটারি ফোলেট বা ফোলিক অ্যাসিড এবং 0.2 মাইক্রোগ্রাম ভিটামিন B12 বা সায়ানোকোবালামিনের উপস্থিতির কথা সুপারিশ করেছেন ICMR এর পুষ্টিবিদরা। এই যে তিনটি ভিটামিনের কথা বললাম, পাইরিডক্সিন, ডায়েটারি ফোলেট এবং সায়ানোকোবালামিন, এগুলো কেন প্রয়োজন হয়? এগুলো প্রয়োজন হয় মায়ের দেহে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধ করার জন্য, প্লাসেন্টার অস্বাভাবিক গঠন যাতে না হয় সেটা ঠিক করবার জন্য, ভ্রূণের অস্বাভাবিক গঠন যাতে না হয় সেটা প্রতিরোধ করতে গেলে এই ভিটামিনগুলো দরকার, নিউরাল টিউবের যে সমস্যা সেটা, স্পাইনা বাইফিডিয়া, শিশুর জন্মগত কিছু ত্রুটি যেমন ঠোঁট এবং তালু কাটা, আমরা চলতি কথায় যাকে গন্না কাটা বলি, সেই রকম হাইড্রোসেফালাস, জন্মকালীন কম ওজনযুক্ত শিশুর জন্ম, অপরিণত শিশুর জন্ম ইত্যাদি এড়ানোর জন্য, পার্নিসিয়াস অ্যানিমিয়া মায়ের দেহে, সেগুলো এড়ানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্সের এই শেষোক্ত তিনটি অর্থাৎ B6, B9 এবং B12 ভীষণভাবেই প্রয়োজন। পরবর্তী যে ভিটামিনটির কথা আমরা আসব এই পর্যায়ের শেষ পরিপোষক উপাদান, সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি কেন প্রয়োজন? ভিটামিন সি মা এবং শিশু উভয়ের দেহেই সংক্রমণ প্রতিরোধ করবার জন্য বিশেষভাবে প্রয়োজন, লোহার শোষণের জন্য বিশেষভাবে প্রয়োজন, নিওন্যাটাল মৃত্যুর যে হার অর্থাৎ জন্মের পরেই বা জন্মের আগে শিশু মৃত্যুর হার কম হয় যদি দেখা যায় মা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করেন, ভ্রূণের যে ঝিল্লি বা আবরণ সেটা সময়ের আগেই ফেটে যাওয়ার যে প্রবণতা সেটা প্রতিরোধ করতে ভীষণভাবেই ভিটামিন সি প্রয়োজন হয়। এখন এই যে আলোচনাগুলো করলাম এর মধ্যে থেকে ভিটামিন সি কতটা প্রয়োজন হয়? স্বাভাবিক অবস্থায় আমাদের যতটা ভিটামিন সি প্রয়োজন হয় এই অবস্থায় দেখা যায় তার থেকে সেটা দ্বিগুণ হয় খানিকটা, অর্থাৎ যদি স্বাভাবিক অবস্থায় দৈনিক 40 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয় তাহলে এক্ষেত্রে দ্বিগুণ বা তার কাছাকাছি অতিরিক্ত 20 মিলিগ্রাম অন্ততপক্ষে অর্থাৎ মোট 60 মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি প্রয়োজন হয়। ভিটামিন ডি ভীষণ গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। ভিটামিন ডি, যদিও এখানে ছবিতে ভিটামিন ডি এর দেখা যাচ্ছে না, তবু আমি তোমাদের বলে রাখি, কারণ ভিটামিন ডি স্বাভাবিকের তুলনায় ঠিক দ্বিগুণ প্রয়োজন হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের 200 ইন্টারন্যাশনাল ইউনিট বা আন্তর্জাতিক এককের মাপে ভিটামিন ডি দরকার। এই অবস্থায় গর্ভবতী অবস্থায় দেখা যায় আরও 200 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডির প্রয়োজন হয়। আসলে ভিটামিন ডি এর কথাটা এখানে আলাদা করে উল্লেখ সবসময় মাথায় আসে না, এই জন্যেই যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এই তিনটের প্রয়োজনীয়তা একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে অন্যটাকে আলোচনা করা যায় না। সেই জন্য তখনই এই আলোচনার বিষয়টা একসঙ্গে আসে এবং এদের দৈনিক প্রয়োজনীয়তার কথাও তখনই মাথায় আসে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বিভিন্ন পরিপোষক এই সময় গর্ভাবস্থায় কেন প্রয়োজন সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করলাম। এই যে প্রয়োজনীয়তাগুলো সেগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তার অনুশীলন বারবার লিখে লিখে করতে হবে, তবেই এগুলো হবে। কারণ শুধুমাত্র প্রয়োজনীয়তার কথা বলে গেলেই হবে না, তার সঙ্গে অর্থাৎ এমনি তথ্যের সঙ্গে নিউমেরিক ডেটা বা পরিসংখ্যানগত তথ্য, অঙ্কের যে তথ্যগুলো যেগুলো আমি বললাম কতটা পরিমাণে, কত গ্রাম বা মাইক্রোগ্রাম, মিলিগ্রাম কি পরিমাণে লাগছে সেটা উল্লেখ করা কিন্তু অত্যাবশ্যক। নচেত
পুরো ব্যাপারটাই নিছক গল্প হয়ে থেকে যাবে, সেটা একটা সঠিক উত্তরের কাঠামোয় এসে পৌঁছবে না। এক ঝলক দেখে নেওয়া যাক এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করছিলাম সেই পুষ্টি উপাদানগুলো বা পরিপোষকগুলো কি কি পরিমাণে গর্ভাবস্থায় লাগে, স্বাভাবিক অবস্থায় কতটা লাগে, গর্ভাবস্থায় অতিরিক্ত কতটা লাগে। ক্যালোরি একজন স্বল্প পরিশ্রমী মহিলার যদি 2230 বা 2250 গড়ে ধরা যায় কিলো ক্যালোরি শক্তি তার লাগে, তাহলে এই অবস্থায় অতিরিক্ত 350 পরিমাণটা দাঁড়াচ্ছে মোট 2580 বা 2600 বলতে পারো, 2600 কিলো ক্যালোরির মতো। প্রোটিন যদি প্রতি কেজি দৈহিক ওজন পিছু 1 গ্রাম করে প্রোটিন লাগে, তাহলে এই অবস্থায় অতিরিক্ত 23 থেকে 25 গ্রাম প্রোটিন ধরা হয়, পরিমাণটা গিয়ে দাঁড়ায় 78 থেকে 80 গ্রামের মতো মোট। ক্যালসিয়াম মিলিগ্রামে হিসেব হয়, 600 মিলিগ্রাম স্বাভাবিক অবস্থায় আমাদের লাগে, গর্ভাবস্থায় অতিরিক্ত 600 অর্থাৎ মোট 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয়। লোহা সাধারণ অবস্থায় 20-21 মিলিগ্রাম মতো লোহার প্রয়োজন হয়, এই অবস্থায় 14 থেকে 15 মিলিগ্রাম অতিরিক্ত, মোট 35 মিলিগ্রামের মধ্যে লোহার পরিমাণটা রাখতে হয়। রেটিনল বা ভিটামিন এ যেটা স্বাভাবিক অবস্থায় আমাদের 600 মাইক্রোগ্রাম বা মিউজি প্রয়োজন হয়, এই অবস্থায় অতিরিক্ত 200 মিউজি, মোট 800 মিউজি বা 800 মাইক্রোগ্রাম ভিটামিন এ প্রয়োজন। বিটা ক্যারোটিন যেটা ভিটামিন এর পূর্বস্তর বলে পরিচিত, সেটা স্বাভাবিক অবস্থায় 4800 মাইক্রোগ্রাম মতো প্রয়োজন হয়, এই অবস্থায় অতিরিক্ত 1600 মাইক্রোগ্রাম, মোট 6400 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন প্রয়োজন। এখন বিটা ক্যারোটিনের প্রয়োজনীয়তাটা এতটা কেন? কারণ বিটা ক্যারোটিন থেকেই ভিটামিন এ তৈরি হয় বা রেটিনল তৈরি হয়। যতটা পরিমাণে বিটা ক্যারোটিন শোষিত হয় তার সবটা ভিটামিন এতে রূপান্তরিত হয় না, সেই জন্যই প্রয়োজনীয়তাটা এতটাই। থায়ামিন মিলিগ্রামে হিসেব হয়, স্বাভাবিক অবস্থায় 1 মিলিগ্রামের মতো, এই অবস্থায় অতিরিক্ত 0.2 মিলিগ্রাম, মোট 1.3 মিলিগ্রামের মতো প্রয়োজন। ফোলিক অ্যাসিড বা ডায়েটারি ফোলেট এটা মাইক্রোগ্রামে হিসেব হয়, স্বাভাবিক অবস্থায় 200 মাইক্রোগ্রাম, গর্ভাবস্থায় অতিরিক্ত 300, মোট 500 মাইক্রোগ্রাম প্রয়োজন। আমি ভিটামিন সিটা এই মুহূর্তে না বলে রাইবোফ্ল্যাভিনে আসছি, নিকোটিনিক অ্যাসিড বা ভিটামিন B12 এগুলোতে আসছি, তার কারণ তাহলে বি ভিটামিনটা কমপ্লিট হয়। রাইবোফ্ল্যাভিন সাধারণ অবস্থায় 1.3 মিলিগ্রাম প্রয়োজন, গর্ভাবস্থায় অতিরিক্ত 0.3, মোট 1.5 থেকে 1.6 মিলিগ্রাম রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন B2 প্রয়োজন। নিকোটিনিক অ্যাসিড স্বাভাবিক অবস্থায় 14 থেকে 15 মিলিগ্রাম, এই অবস্থায় অতিরিক্ত 2 মিলিগ্রাম, মোট 16 মিলিগ্রাম নিকোটিনিক অ্যাসিড প্রয়োজন। ভিটামিন B12 স্বাভাবিক অবস্থায় 1 মাইক্রোগ্রাম, গর্ভাবস্থায় অতিরিক্ত 0.2 মাইক্রোগ্রাম, মোট 1.2 মাইক্রোগ্রাম ভিটামিন B12 প্রয়োজন। এবার আসছি ভিটামিন সিতে, স্বাভাবিক অবস্থায় 40 মিলিগ্রাম ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড দরকার হয়, গর্ভাবস্থায় এই পরিমাণটা আরও 20 মিলিগ্রামের মতন বৃদ্ধি পেয়ে মোট 60 মিলিগ্রামে পৌঁছয়। ভিটামিন ডি যেটা বলছিলাম একটু আগে আলোচনাতে, ভিটামিন ডির চাহিদাটা ঠিক দ্বিগুণ হয়, স্বাভাবিক অবস্থায় আমাদের 200 আন্তর্জাতিক একক পরিমাণে ভিটামিন ডি দরকার হয়, এই অবস্থায় অতিরিক্ত 200 আন্তর্জাতিক একক বা ইন্টারন্যাশনাল ইউনিট, মোট 400 ইন্টারন্যাশনাল ইউনিট বা আন্তর্জাতিক একক পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন হয়। এবার একটা কথা বলে রাখি, এখানে যে সাংখ্যিক মানটাই দেখা যাক না কেন, একেবারে পুরো ওজন যন্ত্রে মেপে এই পরিমাণে খাওয়া তো সম্ভব নয় বা সরবরাহ করা সম্ভব নয়, এটা হিসাব করা হয়েছে এই
মানগুলোর কাছাকাছি রাখার চেষ্টা করা হয় সবসময়। তো এই প্রয়োজনীয়তাগুলো সরবরাহ করতে গেলে যে সমস্ত খাদ্যবস্তু দরকার সেগুলো কী কী? দানা শস্য, স্বাভাবিক অবস্থায় আমরা 350 গ্রামের মতন দানা শস্য খেয়ে থাকি। সেটা চাল হতে পারে, মুড়ি চিড়ে যেভাবেই হোক না খাই না কেন, বিস্কুট ইত্যাদি যে কোনোভাবেই আমরা খেতে পারি, নুডলসও হতে পারে, যে কোনো ধরনের দানা শস্য বা শস্যজাত খাদ্য, সেটা মোটামুটি 350 গ্রাম মতো আমরা গ্রহণ করে থাকি। গর্ভাবস্থায় যেহেতু ক্যালোরির পরিমাণ বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পায়, তাই আরও অতিরিক্ত 50 গ্রাম, মোট 400 গ্রাম দানাশস্য গ্রহণ করা বাঞ্ছনীয়। ডালের পরিমাণটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 60 গ্রামের মতন প্রয়োজন হয়। গর্ভাবস্থায় যদিও এখানে দেখানো নেই, কিন্তু যারা নিরামিষভোজী তাদের ক্ষেত্রে ডালের পরিমাণ কিন্তু বৃদ্ধি করে 80 বা 85 গ্রাম মতন করা যায়, অর্থাৎ 60-এর সঙ্গে অতিরিক্ত 25 গ্রাম ডাল যোগ করা যায়। সেটা ডাল হিসাবেও খাওয়া যেতে পারে বা অন্যান্য শুটি জাতীয় জিনিস সেই হিসাবে অঙ্কুরিত ছোলা, মুগ এইভাবেও খাওয়া যেতে পারে। তাতে একই সঙ্গে ভিটামিন সিটাও ভালোভাবে পাওয়া যায়, আবার ডালের মধ্যে থাকা প্রোটিনটা সেটাও পাওয়া যায়। সবুজ শাকসবজি, শাক জাতীয় জিনিস যেটা কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে, স্বাভাবিক অবস্থায় 50 গ্রামের মতন খেলেই যথেষ্ট। গর্ভাবস্থায় যেহেতু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়, তাই অতিরিক্ত 50 গ্রাম, মোট 100 গ্রাম শাক, সবুজ পাতা জাতীয় শাক গ্রহণ করা বাঞ্ছনীয়। অন্যান্য সবজি মোটামুটি 100 গ্রামের মতন সবজি দরকার হয়। এর মধ্যে পটল, কুমড়ো, ঝিঙে, বেগুন, যা এই ধরনের, কপি, সব কিছুই পড়ছে। সেটা সাধারণভাবে আমরা 100 গ্রামের মতন যে কোনো সবজি তরকারি খেয়ে থাকি। গর্ভাবস্থায় অতিরিক্ত 25 গ্রাম, মোট 125 গ্রাম অন্যান্য সবজি হলেই যথেষ্ট। এরপর আসছি মূল ও কন্দ। মূল ও কন্দ বলতে মাটির নিচের যে সমস্ত সবজিগুলো, অর্থাৎ আলু, গাজর, তারপর মূলো, ওল, কচু, এই ধরনের, ট্যাপিওকা, এই ধরনের যে খাদ্যবস্তুগুলো সেইগুলো সাধারণত 100 গ্রামের মতো আমরা গ্রহণ করি। গর্ভাবস্থায় সেটা অতিরিক্ত 25 গ্রাম, মোট 125 গ্রাম গ্রহণ করার বাঞ্ছনীয়। ফল, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় একটা ফল যে কোনো সুস্থ মানুষেরও রাখা দরকার, কারণ তাতে আমরা খনিজ লবণ, খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বা জারণ প্রতিরোধী পদার্থগুলো পেয়ে থাকি। কিন্তু আমাদের ধারণা শুধু অসুস্থ হলেই ফল খেতে হয়, অথবা বাচ্চাদের ফল খেতে হয়, বয়স্ক মানুষদের ফল খেতে হয়। পূর্ণবয়স্ক মানুষেরও যে ফলের প্রয়োজন সেটা আমরা বড় একটা স্বীকার করি না, কিন্তু সবারই প্রয়োজন। এই অবস্থায় ফলের প্রয়োজন একটু বেশি হয়, যেটা অতিরিক্ত মাত্র 10 গ্রাম দেখানো হয়েছে, কিন্তু 10 গ্রাম ওইভাবে কোনো ফল থেকে কেটে খাওয়া সম্ভব নয়। যদিও এখানে এটা 110 গ্রাম দেখানো হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যেটা সুপারিশ করি বা পরামর্শ দিই সেটা হচ্ছে 150 গ্রাম ওজনের আশপাশে কোনো ফল, একটা গোটা ফল, যে কোনো মরশুমি ফল খাওয়া যেতে পারে। ফল বলতে যে একেবারে আঙুর, আপেল, বেদানা এই ধরনেরই ফল খেতে হবে বা যেটা যে সময় পাওয়া যায় না সেই জিনিসটাই খেতে হবে, এরকম কোনো মানে নেই। যে মরশুমে যে ফলটা পাওয়া যায় সেই মরশুমে সেটার মধ্যেই সর্বাধিক পুষ্টিগুণ উপস্থিত থাকে, এই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং এই ফলটা কুলও হতে পারে, এই ফলটা পেয়ারাও হতে পারে, এটা পাকা কলাও হতে পারে, লেবু হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। যে মরশুমে যেটা পাওয়া যায় সেই মরশুমে সেটা খাওয়া সব থেকে ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু ফলের ক্ষেত্রে, যেমন আনারস জাতীয় ফলের ব্যাপারটা এই সময় বারণ করা হয়। আনারস, পাকা পেঁপে, এই ধরনের জিনিসগুলো বারণ করা হয়। যদিও এর পিছনে এখনও কোনো সেইভাবে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য কিছু আবিষ্কৃত হয়নি, তবু দেখা গেছে এই ধরনের ফলগুলো, এই যে দুটোর কথা বললাম, পাকা পেঁপে, আনারস, এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী মহিলার ক্ষেত্রে তাদের মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা বৃদ্ধি করেছে। তবু আমি আবারও বলছি, এর এখনও কোনো কংক্রিট বা একদম নির্দিষ্ট করে বলা বৈজ্ঞানিক তথ্য এর পিছনে এখনও আসেনি, সেই সম্পর্কে গবেষণা এখনও চলছে। কিন্তু
তবু এগুলো এড়িয়ে চলার একটা পরামর্শ দেয়া হয়। পরবর্তী পর্যায়ে আসছি দুধ এবং দুগ্ধজাত পদার্থ, যেটা লিটারে হিসেব হয় বা মিলিলিটারে হিসেব হয়। স্বাভাবিক অবস্থায় 200 মিলিলিটার, 200 থেকে 250 মিলিলিটার দুধ বা দুগ্ধজাত খাদ্যবস্তু গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থায় এই পরিমাণটা অতিরিক্ত 100 গ্রাম, মোট 300 থেকে 350 মিলিলিটার দুধ গ্রহণ করতে হবে। সেটা তরল দুধ হিসেবে গ্রহণ করা যেতে পারে, ছানা, পনির এরকমভাবেও গ্রহণ করা যেতে পারে। ঘি ও তেল, আমরা রান্নায় এক একজন মানে মাথা পিছু আর কি মোটামুটি 30 থেকে 35 ml তেল বা 35 গ্রাম তেল, ভোজ্য তেল গ্রহণ করে থাকি। তেল বা ঘি যেহেতু এগুলো শক্তির সুসংহত উৎস, তাই এগুলোর পরিমাণ সামান্য বৃদ্ধি করা হয়েছে আর 10 গ্রাম। 1 চা চামচ বা এমনি সাধারণ যে চামচ আমরা ব্যবহার করি তাতে 1 চামচ সমান 5 গ্রাম, তাহলে 10 গ্রাম মানে হচ্ছে 2 চামচ। বড় চামচ নয়, সাধারণ যে চামচে আমরা খাই সেগুলোর কথাই বলা হচ্ছে। মোটামুটি 40 গ্রামের কাছাকাছি যদি ভোজ্য তেল গ্রহণের পরিমাণটা রাখা যায় বা তেল, ঘি, মাখন সব মিলিয়ে, তাহলে সেটা ভালো ফল দেবে। কারণ এতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা অত্যাবশ্যকীয় স্নেহ অম্ল যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যাবে, যা স্নায়ুতন্ত্রের সুগঠনের জন্য, শিশুর বা ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজন। ফসফোলিপিড যেটা আমাদের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, সেটার মধ্যেও লিপিড থাকে যেটা এই ধরনের থেকে পাওয়া যেতে পারে। চিনি ও গুড় শক্তির সুসংহত উৎস, এটাও যেমন তেল, ঘি শক্তির সুসংহত উৎস, তেমনি চিনি গুঁড়ো শক্তির সুসংহত উৎস। সুসংহত উৎস মানে কি? এগুলো থেকে, চিনি গুড় থেকে শুধুমাত্র শর্করা এবং শক্তি পাওয়া যায়। ঘি ও তেল, মাখন, ঘি এইগুলো থেকে শক্তি এবং স্নেহ পাওয়া যায়, প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যেতে পারে, সেই জন্য এগুলোকে সুসংহত উৎস বলা হয়। এর পরিমাণটাও 40 গ্রামের কাছে রাখলেই ভালো। মাছ, মাংস বা ডিম, স্বাভাবিকভাবে 1 টুকরো মাছ বা 2 টুকরো মাংস, 2-3 টুকরো মাংস, যার ওজন 50 গ্রামের মতো আমরা দৈনিক খাদ্য তালিকায় রাখতেই পারি। এই অবস্থায়, গর্ভাবস্থায় এর পরিমাণটা এখানে বৃদ্ধি না করা হলেও আমিষাশীরা এটা খানিকটা বাড়াতে পারেন, বা নিরামিষাশীরা তো তারা মাছ, মাংস, ডিম যেহেতু খান না, তারা ডালের সাহায্যে ওই জিনিসটাকে পরিপূরণ করবেন। তবে এর পরিমাণটা কিছুটা বৃদ্ধি করা যেতেই পারে। এখানে যদিও দেখানো নেই, কিন্তু তবু এর পরিমাণ বৃদ্ধি করে 80 গ্রাম মতন করা যেতে পারে। কারণ তাতে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেমন একদিকে পাওয়া যায়, তেমনি আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় প্রোটিনটা পাওয়া যায়, যা ভ্রূণের বিকাশের জন্য, তার দেহ গঠনের জন্য, মা এবং ভ্রূণ উভয়ের দেহে নতুন তন্তু গঠনের জন্য অত্যাবশ্যক। চীনাবাদাম স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষের 20 থেকে 25 গ্রাম মতন খাওয়া প্রয়োজন। গর্ভাবস্থায় যেটার পরিমাণটা আরও 10 গ্রাম বৃদ্ধি করে মোটামুটি 30-35 গ্রামের আশেপাশে রাখাই ভালো। ছোলা, সাধারণভাবে 40 গ্রামের মতন ছোলা, অঙ্কুরিত ছোলা হলে ভালো, সেটা আমরা খেতে পারি। গর্ভাবস্থায় এর পরিমাণটা আরও 10 গ্রাম বৃদ্ধি করে 50 গ্রামের আশেপাশে রাখতে পারা যায়। এই ছোলা যদি শুধু কাঁচা ছোলা হিসাবে 50 গ্রাম কাঁচা ছোলা হয়তো অনেকেই খেয়ে উঠতে পারবেন না, তবে সেটাকে ভাগ ভাগ করে বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। যেমন অঙ্কুরিত ছোলা, সেটা মুড়ি বা চিড়ের সঙ্গে খাওয়া যেতে পারে, সকালে উঠে এমনি খাওয়া যেতে পারে, অথবা যদি এইভাবে না পারা যায় তাহলে অন্য রকমভাবে ছোলার বেসন হিসাবেও প্রয়োজনে গ্রহণ করা যেতে পারে যদি সেরকম হয়। তবে হ্যাঁ, ছোলার বেসন খেতে বলা হয়েছে মানে প্রচুর ভাজাভুজি বেসনের সাহায্যে করে সেটাতে উল্টো ফল হবে, কারণ ভাজাভুজি একটু কম খাওয়াই ভালো এই সময়, তাতে অ্যাসিডিটির সমস্যা বা অম্বলের সমস্যা বাড়বে, তারপর তার থেকে বমি বা পেটের গণ্ডগোল এইসব ধরনের সমস্যাও তৈরি হতে পারে। খাদ্য তালিকায় যেগুলো গ্রহণীয় খাদ্য
সেগুলো তো এই তালিকার সাহায্যেই বলা হয়েছে, তবু আর একবার বলে দিচ্ছি। এখানে দানাশস্য, ফল, শাকসবজি, দুধ এবং দুগ্ধজাত খাদ্য, প্রোটিন সমৃদ্ধ খাদ্য, যার মধ্যে দুগ্ধজাত পদার্থও পড়ে, আবার আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিমও পড়ে, ডালও পড়ে। জল, প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল গ্রহণ করা আবশ্যিক। তন্তু সমৃদ্ধ খাদ্য যেমন শাকসবজি, খোসা শুদ্ধ ফল, যে ক্ষেত্রে খোসা সমেত খাওয়া যায়, তাই বলে পাকা কলা খোসা শুদ্ধ খাওয়া যাবে না, যেগুলো খোসা কিংবা অন্যান্য অনেক কিছুই, তরমুজও খোসা সমেত খাওয়া যায় না, যেটা খোসা সমেত খাওয়া যায় সেগুলো। দানাশস্য, খেজুর, এগুলোও খাওয়া যেতে পারে। লৌহ সমৃদ্ধ খাদ্য যেমন মাছ, মাংস, ডিমের কুসুম, ব্রকলি, মুসুর ডাল, পালং শাক, সয়াবিন, শুকনো ফল বলতে কাজু, কিশমিশ, আখরোট এগুলোকে বোঝায়। এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য, যা দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্যের মধ্যে থেকেই আমরা পেয়ে থাকি। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য, সবুজ শাক পাতা, তারপর শিম্বগোত্রীয় উদ্ভিদের থেকে প্রাপ্ত বিনস, সেটা এই ধরনের গ্রহণ করা যেতে পারে। সাইট্রাস ফ্রুটস বা ভিটামিন সি সমৃদ্ধ ফল, যে কোনো লেবু, টমেটো, স্ট্রবেরি এগুলো খাওয়া প্রয়োজন। ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন গাজর, রাঙা আলু, পালং শাক, যে কোনো ধরনের রঙিন সবজি, পাকা আম, এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। যেগুলো বর্জন অবশ্যই করতে হবে, যেগুলো দৈনিক খাদ্য তালিকায় রাখা যাবে না, সেটা হচ্ছে 7 কাপের বেশি চা বা কফি খাওয়া যাবে না। অ্যালকোহল একেবারেই নয়, 1 কাপও নয়। স্যাকারিন, সফট চিজ যেগুলো বাজারে পাওয়া যায়, প্যাকেটজাত দ্রব্য, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের সংরক্ষক পদার্থ বা প্রিজারভেটিভ মেশানো থাকে, সেই জন্য এগুলো গ্রহণ করা একেবারেই উচিত নয়। কাঁচা সামুদ্রিক খাদ্য যেমন কাঁচা ঝিনুক, শামুক, অনেক প্রজাতির মানুষ খেয়ে থাকেন, এগুলো উচিত নয়। তামাক ও তামাকজাত পদার্থ একেবারেই বর্জনীয় এগুলোর সেবন। সুতরাং এই কিছু নিয়মগুলো খাদ্য তালিকায় যদি মেনে চলা যায়, তাহলে সমস্যাগুলো অনেকাংশে কমে এবং খাবারের সুফলগুলোও আমরা পেয়ে থাকি। অনুপূরক কিছু খাদ্য, সেগুলো অবশ্যই ডাক্তারবাবু যেরকম পরামর্শ দেবেন বা পুষ্টিবিদরা যেরকম পরামর্শ দেবেন, যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ অতিরিক্ত কোনো সাপ্লিমেন্ট যাকে বলা হয়, সেগুলো খাওয়া যেতে পারে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্ট, এটা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, ফলিক অ্যাসিড ট্যাবলেট বা পাউডার হিসাবে দিয়ে থাকেন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস ট্যাবলেট হিসাবে দিয়ে থাকেন। পরবর্তী পর্যায়ে আমরা আরেকবার দেখে নিই, এটা তোমাদেরকে একবার বলেছি, তবু বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। আমি একই জিনিস দুরকমভাবে প্রচলিত যে বইগুলো আমরা দেখি, সেগুলো থেকে নিয়ে একই চার্ট বা একই সারণী, একই তালিকা আবার একবার দিয়েছি। দুটোর মধ্যে তুলনা করে নিয়ে পড়তে পারো। এখন তোমাদের মনে হতে পারে যে তাহলে কোনটা পড়বো, যে কোনো একটা পড়লেই হবে। এই তালিকাটাও পড়তে পারো বা একটু আগে যেটা দেখালাম সেটাও পড়তে পারো। এখানে সংক্ষেপে দেওয়া আছে গর্ভাবস্থায় ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম ও লোহার চাহিদা কেন বৃদ্ধি পায়। শর্ট কোয়েশ্চেন এলে সেখানে এগুলো লেখা যেতে পারে। আমি এর সম্পর্কে আলোচনা এর আগেও করেছি, তবু তোমরা একটু দেখে নিও। বিভিন্ন রকম বই যদি মিলিয়ে মিশিয়ে পড়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রশ্নের গুণগত মান বৃদ্ধি পায়, কিন্তু তার মানেই পরিমাণ বৃদ্ধি পাবে না। পাতার পর পাতা লিখে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। একেবারেই টু দ্য পয়েন্ট আনসার করতে হয়, অর্থাৎ যতটুকু চাওয়া হচ্ছে ঠিক ততটুকুই লিখব। বাড়তি গল্প লেখার এখানে কোনো জায়গা নেই। কোনো প্রশ্নের উত্তরেই লেখা যায় না, শুধু পুষ্টিবিজ্ঞান কেন, কোনো বিষয়তেই লেখা যায় না। সেই জন্যেই, এবং বিশেষত এগুলো বিজ্ঞানের শাখার ওপর তো, সুতরাং সেই জন্য একেবারেই যতটুকু প্রয়োজন বাহুল্য বর্জিতভাবে শুধু সেইটুকুই লিখবে।
তাহলে আজকের আলোচনা এই সম্পর্কে এখানেই শেষ করলাম। তোমাদের যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, ফোন করে জিজ্ঞেস করতে পারো। আজকের মতো এই সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম। আমরা এখন আলোচনা করব একজন মায়ের গর্ভবতী অবস্থায় কি কি পরিপোষক উপাদান প্রয়োজন হয়, কতটা প্রয়োজন হয় এবং কেন প্রয়োজন হয় সেই বিষয়। পরিপোষক উপাদানগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শক্তি বা ক্যালোরির চাহিদা। গর্ভাবস্থায় শক্তি বা ক্যালোরির চাহিদা কেন বৃদ্ধি পায় এই সম্পর্কিত পৃথক একটি প্রশ্ন আসে, সেটার উত্তরও এখান থেকে এই আলোচনার মধ্যে থেকে উঠে আসবে। আমি প্রসঙ্গত বলে রাখলাম, এটা আলাদা করে একটা প্রশ্ন আসে এবং এই আলোচনার একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটা। দৈহিক ওজন বৃদ্ধি, সেটা মা এবং শিশু, তার গর্ভস্থ শিশু এবং মা উভয়েরই দৈহিক ওজন এই সময় বৃদ্ধি পায়। দেহের আয়তন বৃদ্ধি পায় বলেই ওজন বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। তার ফলে শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। তাছাড়া গর্ভস্থ শিশুর বিএমআর বৃদ্ধি পায় বা মৌলবিপাক হার বৃদ্ধি পায় বলে সেটা মায়ের শরীরেও প্রভাব ফেলে এবং মায়ের শক্তি চাহিদাও সেই জন্য বৃদ্ধি পায়, যেহেতু সন্তানকে শক্তি প্রদান করার উৎসই হলো এখানে মা। গর্ভস্থ শিশুর ক্রমবর্ধমান ওজনের সঙ্গে সঙ্গে তাকে বয়ে নিয়ে চলার অর্থাৎ তাকে বহন করবার যে ক্ষমতা মায়ের থাকতে হয় সেটার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। দেহের নতুন তন্তু গঠনের জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন। জন্মের অব্যবহিত পরেই প্রসূতি মায়ের দুগ্ধক্ষরণের জন্য আগে থেকেই মাতৃদেহে যথেষ্ট পরিমাণ শক্তি এবং ফ্যাট, শক্তির উৎসরূপে ফ্যাট সঞ্চয় করে রাখতে হয়। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সুপারিশ অনুযায়ী স্বাভাবিক মহিলাদের তুলনায় গর্ভবতী মহিলাদের অতিরিক্ত 350 কিলো ক্যালোরি শক্তির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যদি একজন হালকা পরিশ্রমী মহিলার প্রায় 1900 কিলো ক্যালোরি শক্তি দরকার হয়, তাহলে গর্ভাবস্থায় এই 1900-র সঙ্গে অতিরিক্ত 350 যোগ হয়ে মোট 2250 কিলো ক্যালোরি শক্তি দাঁড়াচ্ছে। মাঝারি পরিশ্রমী মহিলার ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থায় 2250 বা 2230 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়, তাহলে এই অবস্থায় আরও অতিরিক্ত 350 কিলো ক্যালোরি, মোট 2300 কিলো ক্যালোরি গড়ে দরকার হয়। একজন কঠোর পরিশ্রমী মহিলার যদি 2850 কিলো ক্যালোরি স্বাভাবিক অবস্থায় দরকার হয়, তাহলে গর্ভাবস্থায় তার সঙ্গে অতিরিক্ত 350 কিলো ক্যালোরি যোগ হয়ে মোট 3200 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। এখানে আমরা ছবিতে শক্তি প্রদানকারী খাদ্যবস্তুগুলোর একটা তালিকা দেখতে পাচ্ছি, তবে মূল শক্তি প্রদানকারী খাদ্যবস্তুগুলো বলতে কিন্তু আমরা এগুলোই বুঝি, যেমন সুগার বা চিনি, যা শক্তির সুসংহত উৎস। তাছাড়া দানাশস্য জাতীয় খাদ্য যেমন চাল, গম, ভুট্টা, বার্লি ইত্যাদি আছে। তার সঙ্গে মধু বা অন্যান্য খাদ্য, মিষ্টি জাতীয় পদার্থ, এই সমস্ত কিছুই রয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে পরিপোষক উপাদান অর্থাৎ প্রোটিন, তার প্রয়োজনীয়তা এবং সেই সম্পর্কে আলোচনা। গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায় কেন? ভ্রূণ এবং জরায়ুর বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয় খুব বেশি। মায়ের দেহে দুগ্ধ গ্রন্থির আয়তন বৃদ্ধি পায়, তার জন্য প্রোটিন দরকার হয়। যেহেতু নতুন তন্তু গঠন হচ্ছে দেহে, সেই জন্য প্রোটিনের প্রয়োজন হয়। কারণ যে কোনো নতুন কোষ গঠন করতে গেলেই
প্রোটিন যথেষ্ট মাত্রায় প্রয়োজন। সেই সঙ্গে মায়ের দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি, প্লাজমা প্রোটিনের বৃদ্ধির জন্য প্রোটিন আবশ্যক। পরবর্তীকালে সন্তান জন্মের পর দুগ্ধ উৎপাদন এবং মাতৃগর্ভে শিশু যখন রয়েছে তখন অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল তৈরির জন্য অতিরিক্ত প্রোটিন সঞ্চয়ের প্রয়োজন হয়। গর্ভস্থ ভ্রূণের দেহে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করার জন্যও প্রোটিনের প্রয়োজন হয়। প্রোটিনের উৎস দুরকম হয়, উদ্ভিজ এবং প্রাণীজ। দুটোই মিলিয়ে মিশিয়ে গ্রহণ করলে সেটা সব থেকে ভালো। তবে যারা আমিষাশী তাদের পক্ষে সুবিধা থাকলেও নিরামিষভোজী যারা, তারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করতে পারেন না, তো তার পরিবর্তে উদ্ভিজ প্রোটিন গ্রহণ করা যায়। এখন প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিনের মধ্যে কোনটা ভালো সেটা নিয়ে বিতর্ক আছে। তবে উদ্ভিজ প্রোটিনের মধ্যে কিছু টক্সিক সাবস্ট্যান্স বা কিছু পুষ্টি বিরোধী পদার্থ অনেক সময় থাকে, কিছু পদার্থ এমন থাকে যার ফলে বিষক্রিয়ার সম্ভাবনা হতে পারে, কিন্তু প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে সেগুলোর সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং প্রায় সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলোই পাওয়া যায় কোনো না কোনো প্রাণীজ প্রোটিন উৎসের মধ্যে। সেখানে উদ্ভিজ প্রোটিন উৎসের মধ্যে হয়তো পরিমাণগতভাবে প্রোটিনের পরিমাণ বেশি থাকলেও, যেমন সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকলেও সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো যথোপযুক্ত মাত্রায় বর্তমান থাকে না। যাই বা হোক, এক্ষেত্রে বিভিন্ন মিশ্র খাদ্যদ্রব্য মানে ডাল, চাল এরকম ধরনের মিলিয়ে বা সয়াবিন বা অন্যান্য সুটি জাতীয় পদার্থ, বাদাম ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করে এই সমস্যা খানিকটা দূর করা যায়। আর যারা আমিষাশী তাদের ক্ষেত্রে সে সমস্যাই নেই। প্রসঙ্গত বলে রাখা দরকার, যেটা বলে রাখা আবশ্যিক, সেটা হচ্ছে ICMR এর সুপারিশ অনুযায়ী একজন স্বাভাবিক মহিলার তুলনায় এই সময় প্রোটিনের পরিমাণ 25 থেকে 27 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় এবং এটা ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা 2010 সালে যে সুপারিশ করেছিলেন তাতে এই কথাই বলা আছে। পরবর্তী যে পুষ্টি উপাদান সেটা হচ্ছে ফ্যাট। যদিও ফ্যাটের চাহিদা এই সময় খুব বেশি সেরকম পরিবর্তিত হয় না, বৃদ্ধি পায় না। স্বাভাবিক অবস্থায় একজন মহিলা দিনে 30-35 গ্রাম ফ্যাট গ্রহণ করলেই ফ্যাটের চাহিদা পূরণ হয়, এক্ষেত্রেও তাই। তবে ঘি, মাখন, চর্বি এগুলোর মধ্যে বেশি করে ঘি, চর্বি এই জাতীয় জিনিস গ্রহণ না করে তুলনামূলকভাবে লঘু পাচ্য ফ্যাট গ্রহণ করাই ভালো। ভোজ্য তেলের মাধ্যমে যে স্নেহ পদার্থ আমরা পেয়ে থাকি, অর্থাৎ রান্নার তেলের সাহায্যে বা মাখন থেকে কিংবা অন্যান্য দুগ্ধজাত পদার্থ কিংবা তৈলবীজ, বাদাম ইত্যাদি গ্রহণ করার মাধ্যমে যা ফ্যাট বা স্নেহ পদার্থ শরীরে যায় সেটা যথেষ্ট। পরবর্তী যে জিনিসটিতে আসছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের চাহিদা কেন এই সময় বৃদ্ধি পায়? ভ্রূণের অস্থির স্বাভাবিক বৃদ্ধির জন্য গর্ভবতী নারীর খাদ্য তালিকায় ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় এবং শুধু যে সন্তানের জন্যই বৃদ্ধি পায় তা নয়, গর্ভস্থ শিশুর দাঁত এবং হাড়ের বৃদ্ধি, তার সঠিক দেহ কাঠামো বা স্কেলিটন বা কঙ্কালতন্ত্র গঠনই শুধু নয়, মায়ের অতিরিক্ত ক্যালসিয়াম দরকার হয় তার নিজের অস্থিগুলোকে শক্তপোক্ত রাখতে, যাতে সে বর্ধিত শিশুর বা ভ্রূণের ওজনটা বহন করতে পারে এবং পরবর্তীকালে সন্তান জন্মের পর উপযুক্ত মাত্রায় মাতৃস্তন্য তাকে সরবরাহ করতে পারে। কারণ মাতৃদুগ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম। সেই জন্য গর্ভাবস্থার 3য় মাস থেকে অতিরিক্ত এর প্রয়োজন হয়, ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সঞ্চয় করারও প্রয়োজন হয় মাতৃদেহে ক্যালসিয়াম। দেখা গেছে যে এই সময় একটি মায়ের দেহে
প্রতিদিন অতিরিক্ত 600 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাসও অস্থির গঠনের জন্য ভীষণভাবেই দরকার। অর্থাৎ যদি সাধারণ অবস্থায় একজন নারীর ক্যালসিয়ামের চাহিদা যদি 600 মিলিগ্রাম হয়, তাহলে এই অবস্থায় আরও অতিরিক্ত 600 মিলিগ্রাম, মোট 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন। ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস যাই বা থাকুক, সর্বোৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ এবং দুগ্ধজাত পদার্থ এবং প্রাণীজ ক্যালসিয়াম। তার কারণ হচ্ছে উদ্ভিজ উৎসের ক্যালসিয়াম সেভাবে আমাদের দেহে শোষিত হয় না। তা গ্রহণ করলেও উদ্ভিজ উৎসের সঙ্গে ফাইটেট বা অন্যান্য পদার্থ থাকার ফলে সেই ক্যালসিয়াম অপচয় হয় বেশি, শোষিত হতে পারে না। এক্ষেত্রে আমিষাশী এবং নিরামিষাশী উভয়ই যদি দুগ্ধজাত পদার্থ, দুধ এবং দুগ্ধজাত পদার্থ গ্রহণ করেন, তবে সেটাই সবথেকে ভালো ফল প্রদান করবে। পরবর্তী যে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব তা হলো লোহা। গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর দেহে হিমোগ্লোবিন তৈরির জন্য লোহা ভীষণভাবে প্রয়োজন হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণ এবং প্লাসেন্টার বৃদ্ধির জন্যও কিন্তু লোহার খুব দরকার। ভ্রূণের দেহে 200 থেকে 300 মিলিগ্রাম লোহা সঞ্চয় করা আবশ্যক। তাই মাকে অতিরিক্ত পরিমাণ লৌহ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হয়। এই সময় দেখা গেছে যে এই সময়কালে মাতৃদেহে মোটামুটি 910 মিলিগ্রাম লোহার বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্যেই অতিরিক্ত প্রত্যেক দিন গড়ে অতিরিক্ত 14 মিলিগ্রাম থেকে 14 থেকে 15, ওইভাবে একেবারে কাঁটা মেপে তো করা যায় না, 14 থেকে 15 মিলিগ্রাম লোহা বাড়তি গ্রহণ করবার সুপারিশ ICMR করেছেন। অর্থাৎ মোট সেটা যদি দাঁড়ায় 20 এবং 15 মিলিয়ে 35-36 মিলিগ্রামের মতো। 20 স্বাভাবিক অবস্থায় লাগে এবং আর বাকি 15 গর্ভাবস্থায় লাগে। এখানে উৎসগুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। তবে লোহার শোষণ সর্বাধিক করবার জন্য ভিটামিন সি এর বিশেষ প্রয়োজন, সে কথা আমরা একটু পরেই পড়ব। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ তা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাদ্যবস্তুগুলো সম্পর্কে আমরা এখানে দেখতেই পাচ্ছি, তার ছবিগুলো দেখতে পাচ্ছি। ম্যাগনেসিয়াম সাধারণত নরম কলাকোষ, অস্থি এবং দেহের অন্যান্য অংশে থাকে। ICMR এর সুপারিশ অনুযায়ী গর্ভাবস্থায় দৈনিক 310 মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। সামুদ্রিক মাছ, বাদাম, ব্রকলি, দই এ সমস্ত থেকে আমরা যথেষ্ট পরিমাণে, এমনকি চকোলেট, কাজু বাদাম, কলা, চীনা বাদাম, এই সমস্ত কিছু থেকে, বিভিন্ন ডাল, শুটি জাতীয় পদার্থ, তার থেকে আমরা প্রভূত মাত্রায় ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। পরবর্তীতে আসছি জিঙ্ক বা দস্তা। দেহের অস্থি এবং প্রোস্টেট গ্রন্থিতে জিঙ্ক সঞ্চিত থাকে। ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধির জন্য জিঙ্ক ভীষণভাবে দরকার। তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্বাভাবিক সতেজ রাখবার জন্য ভীষণভাবেই জিঙ্ক প্রয়োজন হয়। ভ্রূণের মৃত্যুহার বৃদ্ধি পায় এবং তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা CNS এর অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় যদি জিঙ্কের
ঘাটতি থাকে। জরায়ুর অভ্যন্তরে ভ্রূণের বৃদ্ধিও হ্রাস পায়, কম ওজনযুক্ত শিশু জন্মায়, সময়ের অনেক আগেই শিশুর জন্ম হয়, অর্থাৎ যাকে প্রি টার্ম ডেলিভারি বলা হয়, সেগুলো হয়। এই ধরনের বিষয় থেকে মুক্তি পেতে বা এগুলোকে দূরে রাখতে জিঙ্ক বা দস্তা গ্রহণ করা খুব প্রয়োজন। আমরা এখানে ছবিতে দস্তার বিভিন্ন উৎস দেখতে পাচ্ছি। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ পরিপোষক উপাদান তা হলো ভিটামিন এ। ভিটামিন এ সম্পর্কে আলোচনা করতে হলেই আমাদের মনে হয় যে চোখের সুস্থতা, শুধুমাত্র চোখের সুস্থতাই নয়, সর্বাঙ্গীন সুস্থতার জন্য ভিটামিন এ ভীষণভাবে দরকার। গর্ভবতী নারীর দেহে তার যে ভ্রূণ থাকে সেই ভ্রূণের যকৃতে 5400 থেকে 7200 মাইক্রোগ্রাম রেটিনল সঞ্চিত থাকা প্রয়োজন। ভ্রূণ যেহেতু মাতৃদেহ থেকেই এই রেটিনল সংগ্রহ করে, তাই স্বাভাবিকের থেকে দৈনিক অতিরিক্ত 200 মাইক্রোগ্রাম রেটিনল এবং অতিরিক্ত 1600 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন প্রয়োজন হয় এই সময়। এই কারণেই প্রাত্যহিক খাদ্য তালিকায়, মায়ের প্রাত্যহিক খাদ্য তালিকায় লাল এবং হলুদ বর্ণের শাকসবজি, সবুজ শাকসবজি, ফল ইত্যাদি অন্তর্ভুক্ত করা বিশেষ প্রয়োজন। পরবর্তী পরিপোষক ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স, এখানে যেটা শুধু ভিটামিন বি লেখা আছে, কোনো একক ভিটামিন নয়, বহু ভিটামিনের সমাহার, যেমন থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, পাইরিডক্সিন, ডায়েটারি ফোলেট এবং সায়ানোকোবালামিন। প্রয়োজনীয়তাগুলো কীরকম? স্বাভাবিকের তুলনায় গর্ভবতী মায়ের অতিরিক্ত 0.2 মিলিগ্রাম থায়ামিন, 0.3 মিলিগ্রাম রাইবোফ্লাভিন এবং 2 মিলিগ্রাম নায়াসিন প্রয়োজন হয়। এটা ICMR এর সুপারিশ অনুযায়ী। এই ভিটামিনগুলো কী করে? থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, এই যে ধরনের খাদ্যপ্রাণ বা ভিটামিনগুলোর কথা আমরা পড়লাম, এগুলোর কাজ কী? এগুলো বিপাক ক্রিয়ায় সর্বাঙ্গীন সুস্থতা, মানে তার স্বাভাবিকত্ব বজায় রাখার জন্য ভীষণভাবেই প্রয়োজন। পরবর্তী যে ভিটামিনগুলোর কথা বললাম, বি ভিটামিনগুলো, যেমন পাইরিডক্সিন বা ভিটামিন B6, সায়ানোকোবালামিন, ভিটামিন B12, ডায়েটারি ফোলেট বা ভিটামিন B9, এগুলোর প্রয়োজনীয়তা কীরকম? গর্ভবতী মায়ের খাদ্যে প্রতিদিন অতিরিক্ত 0.5 মিলিগ্রাম পাইরিডক্সিন, 300 মাইক্রোগ্রাম ডায়েটারি ফোলেট বা ফোলিক অ্যাসিড এবং 0.2 মাইক্রোগ্রাম ভিটামিন B12 বা সায়ানোকোবালামিনের উপস্থিতির কথা সুপারিশ করেছেন ICMR এর পুষ্টিবিদরা। এই যে তিনটি ভিটামিনের কথা বললাম, পাইরিডক্সিন, ডায়েটারি ফোলেট এবং সায়ানোকোবালামিন, এগুলো কেন প্রয়োজন হয়? এগুলো প্রয়োজন হয় মায়ের দেহে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধ করার জন্য, প্লাসেন্টার অস্বাভাবিক গঠন যাতে না হয় সেটা ঠিক করবার জন্য, ভ্রূণের অস্বাভাবিক গঠন যাতে না হয় সেটা প্রতিরোধ করতে গেলে এই ভিটামিনগুলো দরকার, নিউরাল টিউবের যে সমস্যা সেটা, স্পাইনা বাইফিডিয়া, শিশুর জন্মগত কিছু ত্রুটি যেমন ঠোঁট এবং তালু কাটা, আমরা চলতি কথায় যাকে গন্না কাটা বলি, সেই রকম হাইড্রোসেফালাস, জন্মকালীন কম ওজনযুক্ত শিশুর জন্ম, অপরিণত শিশুর জন্ম ইত্যাদি এড়ানোর জন্য, পার্নিসিয়াস অ্যানিমিয়া মায়ের দেহে, সেগুলো এড়ানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্সের এই শেষোক্ত তিনটি অর্থাৎ B6, B9 এবং B12 ভীষণভাবেই প্রয়োজন। পরবর্তী যে ভিটামিনটির কথা আমরা আসবো এই পর্যায়ের শেষ পরিপোষক উপাদান, সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি কেন প্রয়োজন? ভিটামিন সি মা এবং শিশু উভয়ের দেহেই সংক্রমণ প্রতিরোধ করবার জন্য বিশেষভাবে প্রয়োজন, লোহার শোষণের জন্য বিশেষভাবে প্রয়োজন, নিওন্যাটাল মৃত্যুর যে হার, অর্থাৎ জন্মের পরেই বা জন্মের আগে শিশু মৃত্যুর হার
কম হয় যদি দেখা যায় মা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করে। ভ্রূণের যে ঝিল্লি বা আবরণ সেটা সময়ের আগেই ফেটে যাওয়ার যে প্রবণতা সেটা প্রতিরোধ করতে ভীষণভাবেই ভিটামিন সি প্রয়োজন হয়। এখন এই যে আলোচনাগুলো করলাম এর মধ্যে থেকে ভিটামিন সি কতটা প্রয়োজন হয়, স্বাভাবিক অবস্থায় আমাদের যতটা ভিটামিন সি প্রয়োজন হয় এই অবস্থায় দেখা যায় তার থেকে সেটা দ্বিগুণ হয় খানিকটা। অর্থাৎ যদি স্বাভাবিক অবস্থায় দৈনিক 40 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয় তাহলে এক্ষেত্রে দ্বিগুণ বা তার কাছাকাছি অতিরিক্ত 20 মিলিগ্রাম অন্ততপক্ষে, অর্থাৎ মোট 60 মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি প্রয়োজন হয়। ভিটামিন ডি ভীষণ গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান ভিটামিন ডি। যদিও এখানে ছবিতে ভিটামিন ডি এর দেখা যাচ্ছে না, তবু আমি তোমাদের বলে রাখি, কারণ ভিটামিন ডি স্বাভাবিকের তুলনায় ঠিক দ্বিগুণ প্রয়োজন হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের 200 ইন্টারন্যাশনাল ইউনিট বা আন্তর্জাতিক এককের মাপে ভিটামিন ডি দরকার। এই অবস্থায় গর্ভবতী অবস্থায় দেখা যায় আরও 200 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডির প্রয়োজন হয়। আসলে ভিটামিন ডি এর কথাটা এখানে আলাদা করে উল্লেখ সবসময় মাথায় আসে না, এই জন্যেই যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এই তিনটের প্রয়োজনীয়তা একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে অন্যটাকে আলোচনা করা যায় না, সেই জন্য তখনই এই আলোচনার বিষয়টা একসঙ্গে আসে এবং এদের দৈনিক প্রয়োজনীয়তার কথাও তখনই মাথায় আসে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বিভিন্ন পরিপোষক এই সময় গর্ভাবস্থায় কেন প্রয়োজন সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করলাম। এই যে প্রয়োজনীয়তাগুলো সেগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তার অনুশীলন বারবার লিখে লিখে করতে হবে, তবেই এগুলো হবে। কারণ শুধুমাত্র প্রয়োজনীয়তার কথা বলে গেলেই হবে না, তার সঙ্গে অর্থাৎ এমনি তথ্যের সঙ্গে নিউমেরিক ডেটা বা পরিসংখ্যানগত তথ্য, অঙ্কের যে তথ্যগুলো যেগুলো আমি বললাম কতটা পরিমাণে কত গ্রাম বা মাইক্রোগ্রাম, মিলিগ্রাম কি পরিমাণে লাগছে সেটা উল্লেখ করা কিন্তু অত্যাবশ্যক। নচেত পুরো ব্যাপারটাই নিছক গল্প হয়ে থেকে যাবে, সেটা একটা সঠিক উত্তরের কাঠামোয় এসে পৌঁছবে না।